যে আমি ভাত খেতে খেতে কান্না করে দিয়েছি। বাসায় কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারতেছি না একটা ছেলে হয়ে। আমাকে একটা বছর সময় দাও, এক বছর আমি ইনশাল্লাহ কিছু করে দেখাবো। আমাকে ঝাড়ে দিয়ে বললো যাও গেট আউট। গেট আউট ওয়ার্ডটা আমার খুব হার্ট করেছে। বাসা দেখাতাম, দেখো ফ্রিল্যান্সিং করে এত এত টাকা আর্ন করা যায়, এত টাকা আর্ন করা যায়। তখন আমার বাবা বলতো যে মানুষেরটা দেখে কি হবে, তুমি নিজে কিছু পারলে তো হইতো। এই 22 দিনে আমার আলহামদুলিল্লাহ আর্নিং হয়েছে $2,500 মতো। তো আমি সেই ইলেকশনকে কেন্দ্র করে আমি প্রায় অনেক লাখ টাকা আর্ন করেছি একটা গিগ তৈরি করে। ইভেন আমি ফাইবার চয়েসও পেয়েছি $150 টিপস। মনে করি যে আসলে কপি করলে মনে হয় আমিও তার মতো হয়ে যাবো, বাট এটা টোটালি রং। আমরা সব মনে করি যে এআই আমাদের বানিয়ে দিবে বা কিছু। অনেকে আসলে ভাইয়া সঠিকভাবে এআই ইউজও করতে পারে না। এটা আমি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের মুখেই এই প্রবলেমটা শুনেছি। এই কোশ্চেনটা আসলে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি টাইম মেনটেন কিভাবে করেন, এতগুলো অর্ডার কিভাবে হ্যান্ডেল করেন? আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসে আলহামদুলিল্লাহ এত তো সাকসেস হয়েছেন ফ্রিল্যান্সিং করে, তো আমি কেন পারবো না? তো আপনাকে থেকে মোটিভেট হয়ে আসলে চিন্তা ভাবনা করলাম যে আসলে টি শার্ট ডিজাইনটা আসলে কি, এটা নিয়ে একটু দেখি, ডিসকাস করি। আমি নিজেও গ্রাফিক আইটি বিডির ভিডিও ফলো করেছি, পুরোটা আমি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে ওনার যে বোঝানোর স্টাইল আমি আর অন্য কোনো মেন্টরকে দেখিনি যেভাবে প্রপারলি এত স্মুথলি বা ইজিলি ভাবে টুলস গুলো শিখায়। আমি নিজেও আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। মেন্টর হচ্ছে আপনাকে পথ দেখাই দিবে, ওই পথ অনুসরণ করে যদি আপনি প্রপারলি চলেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সার টক্স পডকাস্টের প্রথম পর্বে। আপনারা অনেকেই পডকাস্ট পছন্দ করেন, বিভিন্ন বিষয়ে পডকাস্ট দেখেন। তো আমাদের চ্যানেলেও আমরা কিন্তু পডকাস্ট নিয়ে আসছি, বাট আমাদের এই পডকাস্টটা কিন্তু অন্যান্য যে পডকাস্টগুলো রয়েছে সেই পডকাস্টের মতো না, এটা লাইক টিউটোরিয়ালের মতো। এবং আজকে এই পডকাস্টে যিনি আছেন তিনি আপনাদেরকে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনারা টিউটোরিয়াল হিসেবে নিতে পারেন। প্রত্যেকটা কথাই তার ইম্পর্টেন্ট। একজন সফল, একজন ট্যালেন্ট মানুষ আমরা আজকের এই পডকাস্টে নিয়ে এসেছি। আজকের এই পডকাস্টের প্রথম পর্বে যিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সবার পরিচিত মুখ সাব্বির ভাই। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সার টক্স পডকাস্ট। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। ভাইয়া কিন্তু অনেক দূর থেকে আমাদের এই পডকাস্টে আসছেন, সেই ঢাকা থেকে, কুমিল্লা, একদম আমাদের গ্রামের বাড়িতে। তো আপনাকে এই জন্য স্পেশালি থ্যাংক ইউ সো মাচ গ্রাফিক আইডিবিটির পক্ষ থেকে। ভাই, আপনাকে এই পডকাস্টে নিয়ে আসার অনেকগুলো রিজন রয়েছে। প্রথমত হচ্ছে আমি ফাইবারে যারা কাজ করে যাদেরকে চিনি, যেহেতু ম্যান্টর পাশাপাশি ফাইবারে কাজ করা হয়, স্টুডেন্টদেরকে রিসার্চের জন্য অনেক কিছু বলতে হয়। সো রিসার্চ করতে গিয়ে আমি ফাইবার রিসার্চে যেটা পেয়েছি যে ফাইবার যারা ভালো করছে, মোস্ট ট্যালেন্টেড, তার মধ্যে আমি আপনাকে দেখতে পাই। এবং আপনার গিগ অলওয়েজ মানে না চাইলেও সামনে চলে আসে, এবং আলহামদুলিল্লাহ সবসময় অর্ডার থাকে আপনার গিগে। অ্যান্ড সব স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট এমন হয়েছে যে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে ভাই এরকম করে কিভাবে আসলে গিগ বানানো যায়। সো যার জন্য আপনাকে আমাদের এই পডকাস্টে আমন্ত্রণ করা। এবং আলহামদুলিল্লাহ আমি আজকে খুবই এক্সাইটেড অ্যান্ড অলসো হ্যাপি যে আপনি আমাদের এই পডকাস্টে এসেছেন। সো বেসিক্যালি ভাই, আমরা আজকের এই পডকাস্টে জাস্ট কথা বলবো এবং আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আপনার লাইফ সম্পর্কে জানবো, কিভাবে আপনার এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসা, কিভাবে আপনি আজকে এই আপনার গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে গেছেন, আপনার গিগ ফার্স্ট পেজে থাকার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনি অ্যাপ্লাই করেন, সিক্রেট বিষয়গুলো, সেগুলো আমরা জানবো। এবং যারা ভিউয়ার্স রয়েছে, যারা নতুন রয়েছে, তারা আপনার এই জিনিসগুলো থেকে শিখবে ইনশাল্লাহ। তো পুরো পডকাস্ট জুড়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো এবং আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে একটু আপনার পরিচয়টা দিতে পারেন। জি, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন আকাশ এবং আমার বাড়ি হচ্ছে ঢাকা। আমি ঢাকাতেই জন্মগ্রহণ করেছি। পড়াশোনা হচ্ছে আমি ডিগ্রি বিএসএস নিয়ে পড়াশোনা করছি, বিএসএস সাবজেক্ট নিয়ে ডিগ্রি এখনো শেষ করে নেই, ইনশাল্লাহ শেষ করবো আশা করি। স্পেশালি আপনি যখন এত ব্যস্ত আছেন তখন পড়াশোনাটাকে আসলে কন্টিনিউ করাটা ভেরি টাফ হয়ে যায়। আমারও একই সিচুয়েশন ছিল। আমরা একদম প্রথম থেকে শুরু করতে চাই, লাইক আপনার এই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা কিভাবে শোনা হয়েছে, এখানে কিভাবে আসা হয়েছে, বা আসার ইচ্ছাটাই আসলে কেন জাগলো। সো যদি আমাদেরকে আপনার একদম শুরু থেকে বলেন। শুরু থেকে যদি বলি, আমি 2015 সালে ফাইবারের কথা প্রথম শুনি এক ছোট ভাইয়ের কাছ থেকে। তো তখন তার মুখে শুনি যে সে ফাইবারে কাজ করে সে ডলার আর্ন করে। তো এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগে যে বিষয়টা আসলে অনলাইন থেকে ডলার আর্ন করা। তখন মানে বিষয়টা অবাক হওয়ার মতোই। তখন আমি খুবই কিউরিয়াস ছিলাম যেটা আসলে কি, ফাইবার কি। এরপর আমি ইউটিউবে সার্চ করি, অনেকগুলা টিউটোরিয়াল দেখি, ভিডিও দেখি যে আসলে ফাইবারে কিভাবে কাজ করতে হয়। তো আমার ছোট ভাই কাজ করতো, সে কার ইলাস্ট্রেশন করতো।
তো এই বিষয়টা নিয়ে কিউরিয়াস হয়ে আমিও ইউটিউবে খুব টিউটোরিয়াল দেখতাম। এটা কবেকার কথা বলছেন, মানে কত সালের এটা দিকে? 2015 সালের ঘটনা। 2015 সালে সে আমাকে এরকম এরকম বলে ফাইবারের কথা। তো আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখি ফাইবারে কিভাবে কাজ করে। এরপর আমি নিজেই গিগ তৈরি করার চেষ্টা করি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার তখন সেরকম নলেজ ছিল না প্রপারলি, ফাইবারে সেরকম নলেজ ছিল না। লাইক আমি দেখলাম যে আসলে গিগটা কিভাবে তৈরি করতে হয়, ডেসক্রিপশন ট্যাগ, তারপরে আপনার প্রাইস টাইস দিয়ে আমি কি করেছি, গুগল থেকে কিছু ইমেজ কপি করে আমি গিগে আপলোড করেছি। তো সেটা দেখে আমার ছোট ভাই তো হাসতে হাসতে শেষ, যে ভাই আপনি এটা কি করছেন, এরা তো আসলে এইভাবে করে না। আপনার নিজের পোর্টফোলিও, আপনার নিজের গিগ তৈরি করতে হবে নিজে ড্র করে বা কাজ করে। এরপর আমি আর কন্টিনিউ করিনি, বাট আমার কিছু নলেজ ছিল ফাইবার সম্পর্কে। 2015 সালে আপনি তখন গুগল থেকে ইমেজ নিয়ে ফাইবারে গিগ আপলোড করেছি। তখন থেকে আমার মানে ফাইবার সাথে পরিচিত। ছোটবেলা থেকে আমি ভালো আর্ট পারতাম, কেউ আমাকে শিখায় নাই বা কোনো প্রতিষ্ঠান থেকে শিখিও নাই। ছোটবেলা থেকে ভালো আর্ট পারতাম। তো যেটাকে গড গিফটেড বলে, আছে না কিছু মানুষ যে জন্মের পর থেকে কিছু প্রতিভা থাকে, তো আমারও এরকম আর্টের প্রতি খুবই প্রতিভা ছিল, খুব প্যাশনেট ছিলাম আর্টের প্রতি। তো এরপরে আস্তে আস্তে আমাকে বাসা থেকে একাডেমিতে ভর্তি করায়, বুলবুল একাডেমি। তো এখানে কন্টিনিউ করতাম। এরপর 2012 সালে আমি অনেক কম্পিটিশনে এরকম ফার্স্ট প্লেস অর্জন করেছি, অনেক কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি। হ্যাঁ, আর্ট নিয়ে ভালো আর্ট পারতাম একা একা। তো এরপরে 2012 সালে আমার বাসায় প্রথম পিসি আসে, কম্পিউটার। তো এরপরে আমি মানে আমি বেসিক্যালি পিসিটা কিনেছিলাম গেম খেলার জন্য। আমি খুবই গেম খেলতে পছন্দ করতাম ছোটবেলায়। তো বাসার থেকে পিসি নিয়েছি 2012 সালে। তো এরপরে আমি ফটোশপের সিডি কিনতাম, খুবই ইন্টারেস্টেড ছিলাম যে এডিটিং শিখবো। তখন খুব পপুলার ছিল 2012 সালে নতুন নতুন যে মানুষ, জি, গেমসের সিডি কিনতাম, ফটোশপের সিডি কিনতাম। তো ফটোশপের টিউটোরিয়াল দেখতাম যে কিভাবে আসলে এডিট গুলো করে। তো আমিও সিডি কিনে নিজে নিজে সেট আপ করে আমিও প্র্যাকটিস করতাম। ইউটিউবে টিউটোরিয়াল দেখতাম যে কিভাবে ছবি এডিট করে। তারপরে এলাকার বড় ভাইদের ছবি টবি নিয়ে, ডিএসএলআর ছবি নিয়ে নিজে নিজে চেষ্টা করতাম। ট্রেন ছিল তখন, খুবই মানে ভালো লাগতো। সবার থেকে আমি সাথে সাথে মানে চেয়ে নিতাম পিক গুলো, যে আমাকে দেন আমি এডিট করে দেই। তো তারাও খুশি হইতো, আমাকে ছবি দিত, এডিট করতাম। তো এখান থেকে আমার আসলে ডিজাইনিং বা এডিটিং এর যে বিষয়টা, সেখান থেকে আসলে শুরু। এরপরে যেটা হয় যে 2012, 13, 14 ওই সময়টাতে মাই ফাদার ওয়াজ রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ক্রিকেট। হি লাভস ক্রিকেট। তো সে খুবই মানে বাংলাদেশের খেলা খুব দেখতো। তো বাবা ছেলে দুজন মিলে সবসময় আলোচনা করতাম ক্রিকেট নিয়ে, যে আসলে কি অবস্থা খেলার, আজকে কি কে কত স্কোর করলো, ও এভাবে খেললে ভালো হতো, ওইভাবে খেললে ভালো হতো। মানে আমার বাবা ছিল একজন ক্রিকেট ভক্ত। তো সে স্বপ্ন দেখতো আমাকে, আমি ন্যাশনাল টিমে হয়ে খেলবো, ক্রিকেট খেলবো। তখন ছোটবেলা আমি আসলে ক্রিকেট একাডেমিতে আর কি অ্যাডমিট হই। তো সেখান থেকে আসলে আমার আর্টের যেই ছিল প্রতিভা ছিল, সেখান থেকে আমি শিফট করে আমি ক্রিকেটে জয়েন করি। তো একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করতাম, খেলতাম। তো একটা সময় গিয়ে আসলে দেখলাম আস্তে আস্তে বড় হলাম। 2018-19 ঘটনা। তখন এসএসসি আমার পরীক্ষা শেষ হয়। তখন একটা ইনকামের চিন্তা আসে মাথায়। দেখলাম বাবারও বয়স হচ্ছিল, আমিও একজন ছেলে, আমার একটা কিছু করতে হবে, কোন একটা আর্নিং সোর্স করতে হবে। তো তখন আসলে ক্রিকেটটা আর কন্টিনিউ করতে চাচ্ছিলাম না। এর মধ্যে একটা ফ্যাক্ট হচ্ছে যে একাডেমিতে আমি খেলতাম, সেখানে এজ লেভেল অনেক ম্যাচ খেলেছি, এজ লেভেল পর্যন্ত খেলেছি। কিন্তু 4-5 বছর ওই একাডেমিতে সময় দেওয়ার পর আসলে কোনো অগ্রগতি হচ্ছিল না আমাদের। লাইক আমাদের যে ব্যাচটা ছিল, খেলেই যাচ্ছেন বাট হ্যাঁ, কোনো কোচের কোনো নাই, প্রোগ্রেস নাই। তো আমরা আসলে খুবই হতাশ ছিলাম যে এত বছর ধরে খেলছি, আমাদের কোনো সামনে বা ফিউচারে আমাদের কি হবে তাদের কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা আসলে খুব ডিপ্রেস ছিলাম। পরে আস্তে আস্তে অনেকেই একাডেমি ছেড়ে চলে যায়, যে আর এই একাডেমিতে থাকবো না, বা এক একজন শিফট করে বা এক একজন খেলাধুলা ছেড়ে দেয়। তো আমিও এরকম 2018-19 সালে ক্রিকেট আর অফ করে দিই টোটালি। তখন বিভিন্ন আর্নিং সোর্স খোঁজা শুরু করি। এরপর ভাইয়া আসলে প্যান্ডামিক শুরু হয়, করোনা। তখন করোনার মধ্যে আসলে আমার একটা ফ্রেন্ড ছিল, আমার খুব ক্লোজ। তো ও আর আমি মিলে একটা বিজনেস শুরু করি আমরা অনলাইনে, সেটা হচ্ছে বার্গারের।
ও তৈরি করতো বার্গার বাসায়, আমি ডেলিভারি করতাম। তো ভাই খুবই আমাদের পেজ ফেসবুকে খুবই পপুলার ছিল। আমরা বাই ওয়ান গেট ওয়ান অফার দিতাম, এরকম বার্গার সেল করতাম, আমি ডেলিভার করতাম, ও বানাতো। তো এভাবে করতে করতে আসলে ভালোই সারা পাচ্ছিলাম। কিন্তু আসলে প্রথম অবস্থায় আমরা বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়ার পরে আসলে আমাদের প্রফিটটা সেরকম জেনারেট হচ্ছিল না, তাই সমান সমান হচ্ছিল। এত খাটাখাটির পরও আমরা আর কি সেরকম প্রফিট পাচ্ছিলাম না। এরপর আস্তে আস্তে ওটা বাদ দিয়ে দিই। কিন্তু আমরা দুজন সবসময় চিন্তায় থাকতাম যে একটা কিছু করতে হবে, আমাদের একটা কিছু করতে হবে। মানে এই মাইন্ডসেটটা ছিল যে আমাদের কিছু একটা করতে হবে, ফ্যামিলির হাল ধরতে হবে। বাবা বয়স হচ্ছে, বাবার আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। তো এভাবে করতে করতে অনেক কিছু ট্রাই করেছি। এরপর আমার কলেজ লাইফ শেষ হয় করোনার পরে। 2020 সালে আমি এইচএসসি কমপ্লিট করি। তো তখনকার পর আমার আসলে একটা চাকরি, যেভাবে হোক আমার একটা চাকরি দরকার। বাসা থেকে আমাকে প্রেশার দিচ্ছিল, আমি একজন ছেলে হয়ে আসলে বাসায় কন্ট্রিবিউট করতে পারছিলাম না। তো ব্যাপারটা আমার কাছে খুবই হতাশা লাগছিল। তো এরপর আমি আসলে আহ, চাকরি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করা শুরু করি, যে আমার একটা চাকরি লাগবে, যেভাবে হোক আমার একটা চাকরি লাগবে। তো এর মধ্যে অনেক চাকরি আসলে করেছি, বাট কষ্টের কাজ আমি করতে পারতাম না। ছোটবেলা থেকে খুবই আদরে বড় হয়েছি, তো কষ্টের কাজ এগুলো আসলে আমার দ্বারা পসিবল ছিল না। তাও অনেক চেষ্টা করেছি। লাইক একটা চাকরি পেয়েছিলাম, সেটা হচ্ছে বাংলা লিঙ্কের ওই সেলসম্যানের জব, এসআর। হ্যাঁ, এসআর এর জবে আমি চাকরি পেয়েছিলাম বাংলা লিঙ্কের। তো সেটা হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত আমার ফ্লেক্সি লোড করা লাগতো বা কার্ড দেওয়া লাগতো বিভিন্ন দোকানে ডেইলি প্রতিদিন। তো এটা করতে করতে এক সপ্তাহ করে আর পারছিলাম না, মানে আর শরীর সাথে যাচ্ছিল না, কারণ আমি তো কষ্টের কাজ করি নাই কখনো। এরপর যেটা হয়, আবারও চাকরি খোঁজা শুরু করি, বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করি। এরপরে আমার একটা বড় বোন, ও একটা চাকরির নিয়োগ পায়, সেটা হচ্ছে শাখা ভিত্তিক কিছু ব্যাংক থাকে না এলাকায়, তো ব্যাংক, এনজিও টাইপের। হ্যাঁ এনজিও টাইপের, হ্যাঁ। তো ব্যাংকের একটা অফার আসছিল আমার, যেটা হচ্ছে যে ওই অ্যাকাউন্ট ট্যাকাউন্ট করে দিবে বা টাকা জমা রাখবে এই পদে। পরে আমি সাথে সাথে আসলে মানা করে দিই, আমি হারাম চাকরি করব না, কারণ ব্যাংকের চাকরি অবশ্যই হারাম। এরপর বাসায় আমার খুবই রাগ করে আমার উপর, যে চাকরি পাচ্ছে না, এত সুন্দর একটা সুযোগ, এরপরেও হাতছাড়া করতেছে। বাসায় সবাই আমার উপর রাগারাগি, চাকরি পাচ্ছিলাম না। কিন্তু আমি কারো কথা শুনিনি, আমি বলছি আমি করবো না। এরপর জিদ করে আসলে অনেক জায়গায় ট্রাই করি চাকরির জন্য। এরপর বাধ্য হয়ে আমি ব্রিটিশ টোবাকো ওয়েটার সেলসম্যানেও আমি বাসা থেকে রাগ করে, বাসায় প্রেশার দিচ্ছিল যেটা করতে হবে, একটা চাকরি করতে হবে, হ্যাঁ কন্ট্রিবিউট করতে হবে, করতে হবে, যেভাবে হোক একটা চাকরি করতে হবে। তো 2022 সালে মেবি আমি, হ্যাঁ, ব্রিটিশ টোবাকোতে আমি সেলসম্যানের চাকরি জয়েন জয়েন করেছিলাম। তো সেখানে আসলে এত কষ্ট দেখে আসলে টিকতে পারিনি। সেলসম্যানের কাজগুলো সাধারণত যেরকম হয় আর কি, মানে জি, রোদের জি, মধ্যে হ্যাঁ, হ্যাঁ। রোদ বৃষ্টি কোনো কিছু নাই, তো করতেই হবে। করতে হবে, হাঁটাচলা, রোদ বৃষ্টি কোনো দেখা দেখি নাই। এরপর আপনার যদি টাকা পয়সা কোনো কিছু হয়, 19-20 হয়, আপনাকেই সেটা গাইড করতে হবে। এরপরে আমি আসলে কন্টিনিউ করিনি, ওটা ছেড়ে দিছি। তো বাসায় আবার রাগারাগি, যে চাকরি পাই, একটা সুন্দর একটা চাকরি ছেড়ে দিলি, হ্যান ত্যান। এরপরে অনেক জায়গায় চেষ্টা করতে করতে একটা চাকরির জন্য নিয়োগ আসলো, সেটা হচ্ছে একটা বেকারি টাইপের বড়, ওটা সেলসম্যান একজন লাগবে। তো স্যালারি হচ্ছে আপনার 10,000 টাকা। ঘুরে ফিরে সেলসম্যান, হ্যাঁ, আবার সেলসম্যান, ওইটা আবার ছিল আপনার ওই বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো এসি রুমে। ওই বেকারি, বড় একটা নাম করা বেকারি, আমি নামটা বলছি না। হ্যাঁ, তো ওইটার ছিল 10,000 টাকা স্যালারি প্রথম অবস্থায়। তো ওইটার জন্য আমাকে আর কি অফার দেয়। তো এখান থেকে আসলে ভাই স্টোরিটা শুরু আমার ফ্রিল্যান্সিং যাত্রার, খুব ইন্টারেস্টিং। ওই যে 15-তে যেটা ট্রাই করছিলেন, জি। এটা 20 পর্যন্ত, এর মধ্যে কোনো আবার ফ্রিল্যান্সিং ছিল না, না? 2018 সালে আমি খুবই প্যাশনেট ছিলাম, ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং করবো। মানে সব জায়গায় আমি শুনতাম যে আসলে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা, মানুষ ডলার আর্ন করছে, অনেক টাকা আর্ন করছে বসে বসে, ঘরে বসে বসে। তো আমি খুবই কিউরিয়াস ছিলাম ফ্রিল্যান্সিং নিয়ে 2018 সালে। পরে আসলে অনেক চেষ্টা করেছি যে অনেক অন্য জায়গায় কোর্স করব, বাট নিজের অ্যাবিলিটি ছিল না, এর জন্য পারিনি। 2021 সালে একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি একটা আইটি ইনস্টিটিউটের খোঁজ পাই, সন্ধান পাই, যেখানে ফ্রিল্যান্সিং শিখাবে বলছে। সেটা হচ্ছে কাকরাইলে। তো আমি ওই ফ্রেন্ডের সাথে যাই, গিয়ে দেখি অনেক পোলাপান বসে আছে এখানে, এখানে অফিস অফিস ভাব। তো আমি খুবই এক্সাইটেড যে আসলে এখানে তাহলে শিখতে পারবো ফ্রিল্যান্সিং।
পরে গিয়ে যেটা দেখলাম ভাইয়া কয়েকটা ক্লাস করার পরে, যে এটা আসলে এমএলএম মার্কেটিং। এমএলএম মার্কেটিং কি আসলে এটা সবাই হয়তো জানে, বাট আমি ছোট্ট করে বলি। এটা আপনি যদি আরেকটা ক্লায়েন্ট নিয়ে আসেন ওদের কাছে, তাহলে এটা একটা কমিশন পাবেন যদি ওই ইনস্টিটিউটে ভর্তি করাতে পারেন আপনি। তো এটাই হচ্ছিল ওদের মূল টার্গেট। একজন তারা ভর্তি করলে আপনি 50 ওখান থেকে একটা পার্সেন্ট পাবেন, আবার ও ভর্তি করলে আরেকজন পার্সেন্ট জি পাবেন। জি জি জি। এবার চেইন এইভাবে আর কি ওদের এটা চলে, ইনস্টিটিউটে চলে। তো ওরা ফ্রিল্যান্সিং কোর্স করার নামে আর কি এগুলো এমএলএম বিজনেস করাতো। এটা এখনো আছে অনেক জায়গায়। জি জি। তো ওই ক্লাস করার জন্য আবার এক্সট্রা 20 টাকা করে দেওয়া লাগতো প্রতি ক্লাসে। সব জায়গায় আসলে টাকা। পরে আমরা কিছু সার্কেল ছিলাম 3-4 জনের। তো এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাবা শুরু করলাম, এটা তো আসলে ঠিক না। আমরা তো এখানে ফ্রিল্যান্সিং শিখতে আসছি, তো এটা তো আমাদের অন্য কিছু শেখাচ্ছে। পরে আমরা আসলে 3-4 জন মিলে ডিসিশন নেই যে আমরা যেমনি হোক কোর্সে আমরা এনরোল করব। পরে আমরা আমাদের মেন্টরকে বা যে ছিল সিনিয়র ছিল তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম বা একটু পুশ করলাম যে আমাদের যেভাবে হোক আমাদের কোর্স স্টার্ট করতে হবে। এরপরে আমরা কোর্স শুরু করি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিং এর অনেক নাম শুনেছি, কিন্তু আমার কোনো নলেজ ছিল না, জিরো নলেজ। পরে কোর্সে এনরোল করার পরে আহ, আমাদের 6 মাসের কোর্স শুরু হলো। সপ্তাহে হয়তো 2 দিন ক্লাস, হ্যাঁ সপ্তাহে 2 দিন ক্লাস ছিল। তো সেই পুরান ঢাকা থেকে আমি কাকরাইল গিয়ে ক্লাস করতাম, কাকরাইল গিয়ে। তো এভাবে আসলে 6 মাস চলে যায়, বাট অনেক বলছিল অনেক ক্লাস করাবে, বাট তেমন কিছুই আমি আসলে শিখতে পারিনি। অনেক বলছিল এই শিখাবে সেই শিখাবে, বেসিক টু অ্যাডভান্স আপনার ডিজিটাল মার্কেটিং এর, বাট তেমন আসলে কিছুই শিখায় নাই। বেসিক শিখে বলছে যে কোর্স শেষ। তো আসলে আমার সেই সময় খুবই মানে কিছুই বুঝতেছিলাম না। কোর্সের যে ক্লাসগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছিল। তো এরপর আমি আসলে খুবই হতাশ যে আসলে কিছু শিখতে পারলাম না, এত টাকা খরচা করে গেলাম। তো এরপরে বাসায় আমাকে আর কোনো জায়গায় ভর্তি বা কোনো স্কিল শেখার জন্য আমাকে আর কোনো সাহায্য করলো না, কারণ এত টাকা আমি নষ্ট করছি একটা কোর্স জায়গায়। ফিটা কত ছিল? কোর্স ফিটা ছিল আপনার 6,500 টাকা। হ্যাঁ হ্যাঁ। এরপর আর গাড়ি ভাড়া টাড়া এগুলা নিয়ে আসলে 10,000-এর প্লাস উপরে আমার খরচা চলে যায়। তখন আপনার এই 10,000 টাকা আমার জন্য অনেক। তো বাসার থেকে এরপরে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় কোনো স্কিল শেখার জন্য, কারণ এভাবে অনেক টাকা আমি নষ্ট করছি। আপনার অনলাইনে অনেক স্ক্যামের শিকার হয়েছি, অনলাইনে অনেক দেখেছি যে অনলাইন থেকে ইনকাম করা যায়, এই করা যায়, তো এভাবে অনেক প্রতারণার শিকার হয়েছি। ডিপোজিট করতে হয়, অনেকে হয়তো হয়েছে। এরপরে আমি আসলে ফ্রিল্যান্সিং মাথা থেকে ছেড়ে ফেলে দিছি যে আর আসলে এটা স্ক্যাম, ফ্রিল্যান্সিং আসলে টাকা কামানো যায় না। হ্যাঁ। এরপরে ভাইয়া আবার ওই সেলসম্যানের যে জবটা বললাম পাই। তো সেটা ইন্টারভিউ দিতে হবে আপনার আশুলিয়া গিয়ে। সেই পুরান ঢাকা থেকে আশুলিয়া গিয়ে আমার ইন্টারভিউ দিতে হবে 10,000 টাকা স্যালারি একটা চাকরির জন্য। ইন্টারভিউর জন্য রেডি হলাম। ওরা আমাকে বলছে যে ফর্মালে আসতে। তো আমি একটা প্যান্ট আর একটা শার্ট পরেছিলাম, মেবি খয়েরি কালার একটা শার্ট পরে আমি ভোরবেলা রওনা দিয়েছি আশুলিয়া ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য ঢুকলাম। তো একজন লোক বসা ছিল চশমা পরা, যিনি ইন্টারভিউ নেবেন। তো উনি বেসিক্যালি মেবি ছিল আর্মির কর্নেল, রিটায়ার্ড কর্নেল। বসলাম সামনে। পরে উনি আমার কাগজটা দেখলো এভাবে, পরে দেখে বলল যে সবই ঠিক আছে। পরে উপর থেকে আমাকে নিচে মাপলো, বলে সবই ঠিক আছে, কিন্তু তোমার সাদা শার্ট কোথায়? আমি কই স্যার আমাকে তো সাদা শার্টের কথা তো বলা হয়নি। কয় না, সাদা শার্ট পরতে হবে, চলে যাও। বললাম স্যার আমাকে তো সাদা শার্টের কথা বলা হয়নি, আমি বললে তো অবশ্যই পরে আসতাম। পরে আমাকে বলল যে সাদা শার্ট স্যার হবে না, চলে যাও। পরে আমি বললাম যে স্যার আমি পুরান ঢাকা থেকে আসছি, অনেক দূর, একটু কম্প্রোমাইজ করেন, একটা শার্টের রঙের জন্য আমাকে এত দূর থেকে আসলাম, এটাকে একটু কম্প্রোমাইজ করবেন না? পরে আমাকে ঝাড়ে দিয়ে বলল যাও গেট আউট। পরে এই গেট আউট ওয়ার্ডটা আমার খুব হার্ট করেছে, যে আসলে আমি অনেক আদরে বড় হয়েছি, বকাঝকা বা ঝাড়ি এগুলা আসলে শুনতে পারি না বা নিতে পারতাম না। তো এই ওয়ার্ডটা খুবই আমার ইগোতে লাগছে। আমাকে গেট আউট বললো একটা শার্টের রঙের জন্য। তো এরপরে আসলে আমি রাগে বের হয়ে আমি খুব নিজে প্রতিজ্ঞা করলাম যে এত চাকরির পিছনে ছুটলাম, এত অপমানিত হলাম একটা চাকরির জন্য। এরপরে আমি চিন্তা করছি মনে মনে, শপথ দিয়েছি, যে আমি আর চাকরি করবো না, ইনশাল্লাহ আমি নিজে কিছু করে দেখাবো।
এরপরে আমি আর আমার ফ্রেন্ডের কথা বললাম, ও আর আমি মিলে আপনার বিভিন্ন আহ, কিছু কিছু একটা করার পিছনে ছুটলাম, যে চাকরি করবো না, কিছু একটা আমরা তৈরি করব। মানে ওই শের ফ্রেন্ডটা যেটা আপনি বলছিলেন আগে? জি জি জি, ওর নাম ফাইদ, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথেই আসলে বেড়ে ওঠা, একসাথে জার্নি ফ্রিল্যান্সিং এর। তো এভাবে দুজন আর কি চিন্তা করতাম। একটা ব্রিজ ছিল আমাদের এলাকার পাশে, বুড়িগঙ্গা নদী, ওটার তীরে আমরা আড্ডা মারতাম এইভাবে আর কি আহ, জীবন নিয়ে আর কি ভাবতাম, যে কি করব না করব এইসব নিয়ে সবসময় গল্প করতাম। তো আমাদের মাথায় অনেক কিছু আসছিল, যে আমরা স্পিকার তৈরি করে সেল করব, তারপরে পাওয়ার ব্যাংক তৈরি করবো, নিজেরা নিজে পাওয়ার ব্যাংক তৈরি করে সেল করব। এভাবে উদ্ভূত অনেক আইডিয়া আসলে মাথায় আসছিল, কি করব। এরপরে আপনি মেবি আর যে কিবরিয়া শোতে গিয়েছিলেন, তো সেই একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো আমার ফ্রেন্ড ও দেখে আমাকে বললো যে ভিডিওটা দেখ। আমি বললাম, পরে দেখলাম আপনাকে, মাশাল্লাহ, খুবই পুরো ফুল ভিডিও দেখে আপনাকে দেখে খুবই মোটিভেটেড হলাম, যে আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসে আলহামদুলিল্লাহ এত উপরে বা এত সাকসেস হয়েছেন ফ্রিল্যান্সিং করে। তো আমি কেন পারবো না? তো আপনাকে দেখে মোটিভেট হয়ে আসলে চিন্তা ভাবনা করলাম যে আসলে টি শার্ট ডিজাইনটা আসলে কি, এটা নিয়ে একটু দেখি, ডিসকাস করি। তো আমি আমার ফ্রেন্ড ইউটিউবে টিউটোরিয়াল দেখা শুরু করলাম, টিউটোরিয়াল টি শার্ট ডিজাইন কিভাবে করতে হয়, এটা কি আসলে, এটা নিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। তো এগুলো আসলে রিসার্চ করা শুরু করলাম। আপনার চ্যানেল ফলো করতাম, তারপরে লার্ন উইথ সোহাগ ভাইয়ের চ্যানেল ফলো করতাম, আরো বিভিন্ন ভাই ছিল, তানভীর ভাই ছিল, তারপরে ফরেন অনেকগুলো চ্যানেল ছিল। তো এগুলো ফলো করতে করতে এর মধ্যে আমি আরো কিছু অনেকগুলো অনলাইনে কোর্স করি নিজেকে ঝালাই করার জন্য, প্র্যাকটিস করতাম নিজে নিজে বাসায়। এর মধ্যে আপনার মেবি একটা কোর্স লঞ্চ হয়েছিল 10 মিনিট স্কুলে, সেটাও আমি করি। এরপরে আপনার গ্রাফিক আইটি বিটির যে ইউটিউব চ্যানেল, ওইটাও আমি ফলো করি। আমি ফুল আপনার যে ফ্রি কোর্সটা, ওইটা আমি পুরোটা দেখি। এরপরে আমি আসলে দুজন মিলে চিন্তা করলাম যে আসলে আমরা ফাইবারে নামবো। টি শার্ট নিয়ে? হ্যাঁ, টি শার্ট নিয়ে আমরা নামবো। টি শার্ট নিয়ে ইনশাল্লাহ কিছু একটা হবে, কারণ তখন ততদিনে আমরা মোটামুটি ডিজাইনিং শিখে ফেলেছি, টি শার্ট ডিজাইন। এরপরে ভাইয়া ফাইবারের যে নামার যে ব্যাপারটা, আমার কিন্তু প্রিভিয়াস কিছু নলেজ ছিল ফাইবার সম্পর্কে। আপনাকে বললাম আমার 2015 সালে প্রথম ফাইবার শোনা। 2015 সাল থেকে আমি আসলে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো একটু একটু নলেজ ছিল যে আসলে ফাইবারটা কিভাবে কাজ করতে হয়। এরপরে 2020-21 সালে বললাম যে এক জায়গায় প্রতারিত হয়েছি, স্ক্যামের শিকার হয়েছি। তো সেইখানেও আমার কিছু না শিখতে পারলেও ফাইবার সম্পর্কে কিছুটা নলেজ হয়েছিল, যে আসলে ফাইবার কিভাবে কাজ করতে হয়, ক্লায়েন্ট আসলে কিভাবে নক দিতে হয়, বা ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, এই সম্পর্কে কিছু কিছু নলেজ ছিল। এরপর আমি দিন রাত আসলে লেগে পড়ি ফাইবার রিসার্চ করার প্রতি। তো আমি ইউটিউব, গুগল এগুলা সারা রাত ঘাটতাম, যে ফাইবার আসলে কিভাবে কাজ করতে হয়, অ্যালগোরিদম, ট্যাগ, ডেসক্রিপশন এগুলা কিভাবে দিলে র্যাঙ্ক করে, এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকতাম। তো বাসায় এর মধ্যে আমাকে খুবই প্রেসার দিত চাকরির জন্য। তো আমি বলছি, আমি এক সময় এমন সময় গেছে ভাইয়া, যে আমি ভাত খেতে খেতে কান্না করে দিয়েছি, যে আমি কিছু করতে পারতাছি না, বাসায় কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারতাছি না একটা ছেলে হয়ে। তো নিজেকে খুবই হতাশ লাগছিল। তো একটা সময় আমি কান্না করে দিছি, অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম। কিন্তু এর মধ্যে আমি খুবই চেষ্টা করতাম ফ্রিল্যান্সিং করা যায় কিনা টি শার্ট ডিজাইন নিয়ে। তো এর মধ্যে আমি বাসায় একদিন রাগ করে বা জিদ দিয়ে বলেছিলাম যে আমাকে একটা বছর সময় দাও, এক বছর আমি ইনশাল্লাহ কিছু করে দেখাবো। এরপর আমি টি শার্ট ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করা শুরু করি। তো 2022 সালে অক্টোবরের দিকে আমি প্রথম গিগটা পাবলিশ করি কাস্টম টি শার্ট ডিজাইন নিয়ে। এরপরে আমি মানে যতটুকু সম্ভব করা যায়, মানে কোনো কিছু কমতি রাখি না আমি, যে ক্লায়েন্ট কিভাবে হান্ট করা যায় বা পাওয়া যায়। আমি পোর্টফোলিও ক্রিয়েট করেছি, আমি ফেসবুক একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যাতে ক্লায়েন্ট বা কোনো কেউ প্রোফাইল দেখলে বুঝে যে আমি একজন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, টি শার্ট ডিজাইনার। তো আমি গিগ খোলার পরে আমার ফেসবুক প্রোফাইলটা সাজানো শুরু করি, যাতে কেউ আসলে বুঝে আমি একজন ডিজাইনার। এরপরে আমি আসলে ফেসবুকে কিছু বিদেশিদের অ্যাড পাঠানো শুরু করি, পেজ থেকে বা গ্রাফিক রিলেটেড কিছু থেকে, যাতে তাদেরকে আমি রিচ করতে পারি। এটা কিভাবে করছিলেন এটা বলবেন? এটা করেছিলাম ফেসবুকে, আমি একটা প্রোফাইল ক্রিয়েট করেছিলাম যে আমি একজন ডিজাইনার। এইভাবে আমার পোর্টফোলিও, আমি ডিজাইন আপলোড করতাম, ডেসক্রিপশন লিখতাম সুন্দর। এটা আপনার নিজের নামে ছিল নাকি? না, এটা আমার নিজের নামে ছিল।
ডিজাইন রিলেটেড সবকিছু ওখানে পোস্ট জি 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 ওইখানে পার্সোনাল একটা প্রোফাইল ছিল আমার, যে আমি ডিজাইন সব আপলোড করতাম। সেখানে কোনো কিছু আপলোড করতাম না, জাস্ট ডিজাইন আপলোড করতাম, যাতে কেউ আসলে বুঝে যে আসলে আমি একজন ডিজাইনার। আপনি যে মানে এই যে ফেসবুকে ইয়ে করতেন, যেটা বললেন একটু আগে, মানে জি। ইয়াকে পাঠাতেন, অ্যাডস পাঠাতেন, বা জি। এটা কিভাবে করতেন একটু বলবেন? এর মধ্যে আমি ইউটিউব দেখে কিভাবে ইমেল মার্কেটিং করে এটাও শিখেছি, যে অনেক ভিডিও দেখেছি, গুগল রিসার্চ করেছি, যে ক্লায়েন্টদের আসলে কিভাবে পাঠানো যায়, রিচ করা যায়, যত ওয়ে আছে সব আমি ট্রাই করেছি। এরপর গিগ খোলার ভাইয়া 2 দিন পরেই, আল্লাহর অশেষ রহমত, 2 দিন পর আমাকে একটা ক্লায়েন্ট নিজে থেকে নক করে। ফাইবারে? না না, ফাইবারে না, ফেসবুকে মেসেঞ্জারে নক করে আমাকে বলে যে আর ইউ ওয়েব ডেভেলপার? পরে আমি বললাম নো স্যার, আই এম গ্রাফিক ডিজাইনার। পরে আমি জিজ্ঞেস করলাম যে ডু ইউ নিড এনি গ্রাফিক রিলেটেড সার্ভিস? পরে সে বলল যে ইয়েস, তার একটা ডিজাইন লাগবে। তো আমি কি করি, তাকে বলি যে আসলে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তুমি আমার সাথে ফাইবারে ডিল করো। আমি লিঙ্কও পাঠাই নাই, যাতে সে আমাকে কিওয়ার্ডে সার্চ করে। আমি তাকে বললাম যে তুমি সার্চ করে যাবে। তো সেই ফাইবারে সার্চে গিয়ে আমাকে লিখলো যে টি শার্ট ডিজাইন। পরে ওই লিস্টে আমি তাকে স্ক্রিনশট পাঠালাম যে এটা আমার প্রোফাইল, এটা দেখলে আমাকে তুমি এখানে নক করবা। পরে সে সেভাবে আমার প্রোফাইল খুঁজে সে আমাকে নক করলো। পরে সেখানে আমি প্রথমে আমাকে $20 একটা অর্ডার আমাকে দেয়। পরে আমি তো মহা খুশি, আলহামদুলিল্লাহ অর্ডার পাইছি, এখন হয়তো আমার শুরু হবে। খুবই খুশি, বাসায় বলি, বাসায় সবাই খুশি। প্রথম অর্ডার? হ্যাঁ, প্রথম অর্ডার $20 ছিল। তো সেটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি করি। সে আমাকে 5 স্টার রেটিং দেয়, এর মধ্যে $5 টিপসও দেয়। সুপার। তো এর মধ্যে আমি তাকে দেখাচ্ছিলাম যে আমি রাত জেগে কাজ করছি, দেখো। আমি কাজ করার সময় আমি টাইমটা উল্লেখ করে ওকে দেখাই ছবি তুলে, যে দেখো আমি রাত ধরে তোমার কাজ করতেছি, যাতে বুঝে আমি স্ট্রাগল করছি। তো আমি তাকে দেখাই, সে খুবই খুশি হয়, সে আমাকে $5 টিপস দেয়। এরপর বললো যে আমার আরেকটা ডিজাইন আছে, এটা করে দাও। পরে সে আমাকে আরেকটা অর্ডার প্লেস করলো। এর মাঝখানে যেটা হয়, আমি ফ্রিল্যান্সিং যখন শিখতাম বা শুরু করেছি, তখন বাসায় আসলে ইউটিউবে আমি বড় টিভিতে ইউটিউবে আমি যারা সফল ফ্রিল্যান্সার বার্জে কিবরিয়ার সাথে যারা আসতো বা পডকাস্ট যেগুলো, ওগুলো আমি অন করে রাখতাম, বাসায় দেখাতাম, দেখো ফ্রিল্যান্সিং করে এত এত টাকা আর্ন করা যায়, এত টাকা আর্ন করা যায়। তখন আমার বাবা বলতো যে মানুষেরটা দেখে কি হবে, তুমি নিজে কিছু পারলে তো হইতো। পরে আমি আসলে বলতাম যে একদিন আমিও হবো, দেখো ইনশাআল্লাহ আমাকেও একদিন দেখবে টিভিতে। পরে এভাবে আমি দিন রাত পরিশ্রম করি, লেগে পড়ি ফ্রিল্যান্সিং এর প্রতি, যেভাবে হোক আমার কিছু একটা করতে হবে। পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার নক আসা শুরু করে, আমি আস্তে আস্তে অর্ডার জেনারেট করা শুরু করি, আস্তে আস্তে আমার প্রোফাইলে রিভিউ আসা শুরু করে। আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করতাম ক্লায়েন্টকে পুরোপুরি স্যাটিসফাই করতে, যাতে আমার 5 স্টার বাদে আমার কোনো যাতে 4 স্টারও রিভিউ না আসে। আপনি প্রথম কাজটা পেয়েছেন হচ্ছে অ্যাকাউন্ট খোলা 2 দিন পরে? 2 দিন পরে ফেসবুকের থ্রুতে। এর পরে কাজটাও সেম ক্লায়েন্ট থেকে পাইছেন? জি। আচ্ছা, এর পরের কাজগুলো কি মানে আপনাদের নক আসা শুরু করছে? এরপরে জি আলহামদুলিল্লাহ, এরপরে ফাইবারে আমার প্রোফাইলটা একটু র্যাঙ্ক করছে, কারণ দুইটা রিভিউ আসলে আপনি যখন প্রথম কাজটা শুরু করবেন, সো নরমালি আপনার ইনকামটা শুরু হয়ে যাবে। বা আপনি যখন প্রথম 3-4টা কাজ কমপ্লিট করে দিতে পারবেন ফাইবারে, তখন যেটা দেখা যায় ফাইবারে এটা অ্যালগরিদম কাজ করে যায়, আপনাকে সামনের দিকে নিয়ে যাবে, কারণ ফাইবার ওটা ট্রাস্ট করে যে এই লোকটা ভালো কাজ পারবে। রাইট। ফাইবারে আসলে ফাইবার সবসময় দেখে যে কারা আসলে মোটিভেটেড, কারা সিরিয়াস ফাইবারে, তো তাদেরকে আসলে র্যাঙ্ক করায়। ক্লায়েন্ট কিন্তু আপনাকে অর্ডার করে আপনার রিভিউ দেখে, যে আপনার এক্সপিরিয়েন্স দেখে। যার রিভিউ নেই তাকে কিন্তু ক্লায়েন্ট সহজে নক করে না, যে কাজ করে না, বিলিভ করে না। তো এর জন্য রিভিউটা খুব ইম্পর্টেন্ট। তো ক্লায়েন্ট আস্তে আস্তে ক্লায়েন্ট রিচ করা শুরু করে আমাকে। তো আমিও আসলে ফুল দমে যতটুকু সম্ভব ক্লায়েন্টকে স্যাটিসফাই করার চেষ্টা করি ফাইবারে। এবং আমি সবসময় ক্লায়েন্টকে একটা করে এক্সট্রা ডিজাইন দিতাম, যাতে সে খুশি হয়, স্যাটিসফাই হয়। আপনার সাথে আমার অনেক জায়গায় মিল আছে। আমি বলছি, আমি মানে না বলে থাকতে পারছি না। প্রথমত হচ্ছে অর্ডার পাওয়ার বিষয়টা, আমার প্রথম কাজটা বিহান্স থেকে আসছে, এবং ওইটাও ছিল ওই সেম কাজটা, আবার পরে কাজটাও সেম ক্লায়েন্টের ছিল, মানে পরপর 2টা কাজ। এরপর যেটা বলছেন এক্সট্রা ডিজাইনের কথা, আমার এমন হয়েছে যে ক্লায়েন্ট বলছে এটা আমার পছন্দ হয়েছে, আবার পাঠাইছে বলছে এটা দেখো, এটাও পছন্দ হয়েছে, আরো একটা পাঠাইলাম যে এটা দেখো, এটা কেমন হয়েছে। সময় ছিল কাজ করার, এবং আমি জানি যে ক্লায়েন্টকে একটা জায়গায় দূরে দূরে ক্লায়েন্ট আমাকে ভালো একটা ফিডব্যাক দিবে, টিপস দিতে পারে। এক্স্যাক্টলি, একদম সেটাই আমি ফলো করতাম। ক্লায়েন্টকে অলওয়েজ 2-3টা কনসেপ্ট পাঠাতাম একটা ডিজাইন অর্ডার করলে, যে দেখো তোমার পছন্দ হলে তুমি 3টা রাখতে পারো এজ এ গিফট হিসাবে। তো ক্লায়েন্ট তো খুশি হতো, এরপর আমাকে মাঝে মাঝে টিপসও দিত, ভালো ফিডব্যাক দিত।
তো এভাবে করতে করতে আমার প্রোফাইলে আলহামদুলিল্লাহ ভালো 5 স্টার রেটিং আসলে জমা হয়। এরপরে আসলে আলহামদুলিল্লাহ আমার আর পিছনে তাকাতে হয়নি, আমি আলহামদুলিল্লাহ রেগুলার কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে পর্যন্ত। এই যে আপনি প্রথম কাজ শুরু করেছেন, আপনি যদি আপনার মনে থাকে তাহলে বলতে পারেন আপনার সে প্রথম মাসে আপনার কিরকম আর্নিং হয়েছিল? মানে প্রথম মাসে আমার মনে হয় আমার আর্নিং হয়েছিল 7 কি 8,000 টাকা। ডলার বললে আমার হয়তো $60-70। $60-70 প্রথম একদম প্রথম মান্থ। এটা মে মাস চলতেছে, মে মাসে আজকে হচ্ছে 22 তারিখ। আজকে মে মাসে 22 তারিখ পর্যন্ত কত ডলার ইনকাম হচ্ছে ফাইবারে? শিওর? যদি মে মাসের 1 তারিখ থেকে 22 তারিখ ধরি তাহলে এই 22 দিনে আমার আলহামদুলিল্লাহ আর্নিং হয়েছে $2,500 মতো। $2,500 বাংলা টাকা হিসাব করলে অলমোস্ট 3 লাখ টাকার মতো। 3 হয় নাই, কাছাকাছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নিশ্চয় এর পিছনে আপনার অনেক স্ট্রাগল ছিল, আপনি যখন বলতেছিলেন আপনার স্টোরিটা। এখন বিষয় হচ্ছে দেখেন, ফাইবারে আপনি যদি আসেন, নতুনরা যারা ফাইবারে আসে, তো অনেকে এই জিনিসটা চিন্তা করে, আপনার আমার স্টুডেন্ট অনেকটা সেম ছিল অনেক জায়গায়, যেমন ফাইবারে আসার ব্যাপারটা। তো অনেকে কি করে যে ফাইবারে আসবো প্রথম মাসে $10, পরে 3-4 মাস পরে আবার $10,000 ইনকাম হয়ে যাবে, এই চিন্তা করে। বাট হ্যাঁ, এটা পসিবল ডেফিনেটলি, কিন্তু এটার পিছনে আসলে অনেক কিছু কাজ করে। আপনি যেহেতু এক্সপিরিয়েন্স, আপনি যেহেতু কাজ করছেন, আমার এই ভিডিওগুলো যারা দেখবে, বিশেষ করে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে, তা অলমোস্ট সবগুলো নতুন, যারা কাজ করতে চায়, নিউবি যাদের কাজ করার ইচ্ছা আছে, বেশিরভাগ তারাই দেখে আমার এই চ্যানেলে ভিডিওগুলো। সো আমি চাই আপনি কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করবেন, যেগুলো যদি তারা ফলো করে সেক্ষেত্রে তাদের ফাইবারের ক্ষেত্রে উপকৃত হবে, তার কিছুটা হলেও কাজ হবে, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, ইমপ্রুভ হবে, এই জিনিসগুলো আপনি শেয়ার করবেন। আচ্ছা, তার আগে আমাদের কিছু প্রশ্ন ছিল। প্রথমত হচ্ছে, আপনি টি শার্ট ডিজাইন শিখেছেন কিভাবে? আপনি বললেন যে আপনি হচ্ছে আপনার টেনিস স্কুল, ইউটিউব দেখেছেন, টেনিস স্কুলে বেশ কয়েকজন। এখন অনেকে করে কি, যে একজনের একটা কোর্স করবো, ধরুন গ্রাফিক এডিটিং আমার কোর্স করবে, সো তার একটা স্টাক থাকে যে আমি এই কোর্সটা করব, এই লোকের সাথে যাব, আমি সফল হয়ে যাব। মানে আমি একজন মেন্টর হিসেবে এটা আমি বলতে পারি যে এই জিনিসটা টোটালি রং। আমি যখন শিখছিলাম, আমিও মেন্টরের কাছে গিয়েছি ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে মেন্টর মিন্স হচ্ছে লাইক একটা গাইড, জাস্ট গাইডলাইন দিবে, পথ দেখাবে, এইটুকু। এটা আপনাকে সিরিয়াল মেনটেন করতে একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। কিন্তু আপনার বেশ কয়েকটা জায়গায় যদি যেতে পারেন, বেশ কয়েকটা চ্যানেলে, বেশ কয়েকজন মানুষের কাছে, তাহলে এক একজন থেকে এক একটা কিছু নেওয়া যায়, এক্সপিরিয়েন্স এবং কিছু টিপস পাওয়া যায়, এটা করলে ওটা করছে, এরপরে হচ্ছে আপনার সফল হওয়া যায়। আপনি বেসিক্যালি ফাইবারে কোন ধরনের টি শার্ট সার্ভিস প্রোভাইড করেন? ফাইবারে বেসিক্যালি আমি শুরু করেছিলাম গ্রাফিক টি শার্ট ডিজাইন নিয়ে, মিনিমালিস্টও করেছি, অ্যানিমে টি শার্ট ডিজাইন করেছি। তো এরপরে আমি রিসার্চ করে দেখলাম যে আসলে স্ট্রিট ওয়্যার খুবই ট্রেন্ডি, এটা খুবই জনপ্রিয়। এটা স্ট্রিট ওয়্যার টি শার্ট বলতে কি বোঝাচ্ছেন আপনি? স্ট্রিট ওয়্যার টি শার্ট বলতে আসলে যে পপ কালচার আছে, বা এটা আসলে সারা ওয়ার্ল্ডেই চলে। আমরা রাস্তায় বেরোলে মানে তাকালে দেখবো যে আসলে অনেক স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন পরে ঘুরতেছে, যেগুলো ড্রপ শোল্ডার, এগুলো বেশি চলে। তো এগুলো আমি রিসার্চ করতে করতে দেখলাম যে আসলে এটা অনেক চাহিদা। তো এরপর আমি স্ট্রিট ওয়্যার ডিজাইন নিয়ে আসলে কাজ করা শুরু করি, রিসার্চ করা শুরু করি, ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল দেখি। বাংলাদেশে সেরকম স্ট্রিট ওয়্যার ডিজাইন নিয়ে কাজ করে এরকম কেউ নেই। তো আমি ফরেন কিছু চ্যানেল ছিল, ফরেনার, ওদের চ্যানেল আমি ফলো করতাম। তো প্রথম অবস্থায় খুবই কঠিন লাগছিল, ফটোশপে অনেক এক্সপার্ট হতে হবে মোটামুটি, সময় দিতে হবে, ইলাস্ট্রেটর দিয়ে, শুধু ইলাস্ট্রেটর দিয়ে আসলে পসিবল না। তো আমি তাদের ফলো করতাম, চেষ্টা করতাম, অনেক প্র্যাকটিস করতাম। এরপর আমি আমার একটা গিগকে সব টাইটেল বা ছবি টবি চেঞ্জ করে, ডেসক্রিপশন চেঞ্জ করে স্ট্রিট ওয়্যারে কনভার্ট করি। এরপরে আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে কিছু কাজ করতে করতে, ক্লায়েন্টদের ভালো ফিডব্যাক পেতে পেতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার প্রোফাইলটা স্ট্রিট ওয়্যার যে গিগটা, ওটা আমার খুবই র্যাঙ্ক করেছে। এরপর থেকে আসলে আমি স্ট্রিট ওয়্যার ডিজাইন নিয়ে কাজ করি, বেসিক্যালি অন্য কোনো ডিজাইন করি না। নর্মালি আমার স্টুডেন্টদেরকে যখন আমি গিগগুলো দেখাই, অনেকগুলো গিগ দেখাই রিসার্চ, তো স্টুডেন্টদের অনেক ক্ষেত্রে আগ্রহ থাকে আপনার গিগটা, যে ভাই ওনার গিগটা দেখি। তো এটা দুইটা রিজন, একটা হচ্ছে আপনার অনেকে আপনার একটা ভিডিও দেখেছিল টেনিস স্কুলের, তো এই জন্য পাশাপাশি দেখা যাচ্ছে আপনার গিগটা প্রফেশনালি, সবচেয়ে প্রথম যে রিজনটা, আপনার গিগটা দেখতে অনেক সুন্দর, প্রফেশনাল এবং সবসময় ফার্স্ট পেজে থাকে। আমার মনে আছে, আমি মনে হয় 11তম ব্যাচ, 12তম ব্যাচ, 13তম ব্যাচ, এই 3টা ব্যাচে যখন ফাইবার ক্লাস নিচ্ছিলাম, 3 ব্যাচের স্টুডেন্টরা বলতেছে ভাই এই গিগটা সম্পর্কে একটু বল।
ইভেন এমনও হয়েছে যে আপনার গিগের লিঙ্কটা আমাকে পাঠানো হয়েছে, পাঠানোর পরে বলতেছে ভাই এইভাবে কিভাবে গিগ বানানো যায়, যে ওনার মতো সবসময় ফার্স্ট র্যাঙ্ক থাকবে। এটা সিক্রেটটা কি ভাই আপনি? এটা সিক্রেট বলতে আসলে তো একদিনে হয় না, এটা এই পর্যন্ত আসতে আমার 3 বছর লেগেছে টোটাল। এই 3 বছর আমি হাড়ভাঙা পরিশ্রম করেছি, নন স্টপ। আমি ক্লায়েন্টদের যত সম্ভব আমি ট্রাই করেছি পজিটিভ ফিডব্যাক নেওয়ার জন্য। নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মনে করে আসলে যে ওর গিগের মতো আমি কপি করলে আমারটাও র্যাঙ্ক হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে আপনার অলওয়েজ ফোকাস করতে হবে যে আমি কি কিওয়ার্ড দিচ্ছি বা আমার গিগ ইমেজটা কেমন। আসলে আরেকজন মানে কোনো ক্লায়েন্ট যদি আমার গিগ ইমেজটা দেখে সে কি অ্যাট্রাক্ট হবে কিনা। তো ফার্স্ট ইমপ্রেশনে আপনার যে গিগটা ওইটা আপনার ক্লায়েন্ট সবচেয়ে প্রথমে দেখে। তো আপনি যদি আরেকজনের গিগ কপি করে আপনার গিগে দেন তাহলে মনে করবেন যে আমার অর্ডার আসবে, বিষয়টা এরকম না। এখানে র্যাঙ্কের অনেক বিষয় আছে, আপনার ফাইবার অ্যালগোরিদম এগুলো অনেক ব্যাপার সেবার আছে। তো এগুলো একদিনে হয় না আসলে। ফাইবারে যখন একটা গিগ দিব, সো এই ক্ষেত্রে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, কিভাবে রিসার্চ করলে এটা সামনের দিকে যেতে পারে? তো ক্লায়েন্ট আসলে সবসময় ফলো করে যে ক্লিন এবং স্মুথ জিনিস। তো আপনি যদি ডেসক্রিপশনে বা টাইটেলে হজবরি দিয়ে রাখেন যে আপনি কি ডিজাইন করেন, যদি ক্লায়েন্ট নাই বুঝে তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট রিচ করবে না। নাকি টাইটেল আই উইল ডু টাইপোগ্রাফি, ভিনটেজ, একদম যা কাস্টম, এইভাবে সবগুলো দিতে থাকবে, মানে যা যত ক্যাটাগরি আছে পুরো সব, মানে ইভেন দেখাও যায় না সে কি লিখছে, পুরোটা পড়তে পারে না। তো এটা আসলে টোটালি রং। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন, আমি বলবো যে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যে আমি গ্রাফিক টি শার্ট ডিজাইনে কাজ করব। তো আপনি টাইটেলটা অলওয়েজ চেষ্টা করবেন যে একটা নিশে রাখতে, যাতে ক্লায়েন্ট বুঝে যে আপনি গ্রাফিক টি শার্ট ডিজাইনই করে ফর এক্সাম্পল। তো ডেসক্রিপশন গুলো আপনি এখন তো চ্যাটজিপিটি এসেছে, খুবই ইজি। তো আপনি চ্যাটজিপিটি দিয়ে আপনি নিজের মেধা খাটিয়ে রিসার্চ করে সুন্দরভাবে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন চ্যাটজিপিটিকে যে আসলে গিগটা ডেসক্রিপশনটা কিভাবে লিখলে আরো অ্যাট্রাকটিভ হয়, বা অ্যালগোরিদম বা ফাইবারের কাছে অ্যাট্রাকটিভ লাগে, খুবই স্মুথ হয়। তো চ্যাটজিপিটিকে আপনি যদি সুন্দর করে বলেন, ওকে যদি বুঝায় বলেন, তাহলে কিন্তু ও আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন তৈরি করে দিবে। আমাদের কিন্তু এত প্রয়োজনও নেই, বা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স ভুল হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমার মনে হয় যে সে বেফলে যাবে না, তার গিগ ইনশাল্লাহ একদিন হলো র্যাঙ্ক করবে যদি সে সবকিছু ঠিকঠাক ভাবে দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে চ্যাটজিপিটি কে তো আপনাকে, মানে আপনি যে চ্যাটজিপিটি কে বলবেন, কিংবা চ্যাটজিপিটি একটা জিনিস বললেন যে আমাকে ফাইবার একটা গিগের জন্য ডেসক্রিপশন বানিয়ে দাও, সেটাকে ডিরেক্টলি ইউজ করবো নাকি চ্যাটজিপিটি যেটা দিবে এটাকে আমি দেখবো যে এটা আমি আসলে যেরকম ক্যাটাগরির জন্য চাচ্ছিলাম চ্যাটজিপিটি আমাকে সেম টু সেম দিয়েছে কিনা, এবং ওটাতে আমার কিছু অ্যাড করা আছে কিনা। যেমন হতে পারে যে চ্যাটজিপিটি একটা মেশিন বা এআই, সে আমার হয়তো আমি কি বলছে আমার কমান্ডটা বুঝতে পেরেছে, বাট আমি কি চাচ্ছিলাম, আমার মাইন্ডে কি কাজ করছে সম্পূর্ণ হয়তো সে বুঝছে না। সেক্ষেত্রে চ্যাটজিপিটি যেটা দিবে সেটার সাথে আমার কিছু অ্যাড করাটা জরুরি কিনা? অবভিয়াসলি আপনি তো চ্যাটজিপিটি যা দিবে তা তো কপি করে শুধু বসাই দিবেন না। আপনি তো এখানে যে আপনার যে গিগের টাইটেল বা আপনি কি ধরনের ডিজাইন আপনি প্রোভাইড করেন সে অনুযায়ী তো আপনার কিছু জিনিস পরিবর্তন করা লাগবে। তো এতটুকু কাজ তো অ্যাটলিস্ট করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা, যে আসলে আমরা কষ্ট করতে চাই না। আমরা সব মনে করি যে এআই আমাদের বানিয়ে দিবে বা কিছু। অনেকে আসলে ভাইয়া সঠিকভাবে এআই ইউজও করতে পারে না, চ্যাটজিপিটি ঠিক মতো ইউজ করতে পারে না। কিন্তু চ্যাটজিপিটি দিয়ে কিন্তু আসলে অনেক কিছু করা যায় চাইলে। আপনি বিশ্বাস করবেন না, আমি একটা জিনিস শেয়ার করি। কিছু মাস আগে ইলেকশন, ইউএসএ ইলেকশন গেছে। তো আমি সেই ইলেকশনকে কেন্দ্র করে আমি প্রায় অনেক লাখ টাকা আর্ন করেছি একটা গিগ তৈরি করে। ইউএসএ এর আপনার ইলেকশন নিশ নিয়ে আমি কাজ করেছি, ডিজাইন করেছি। ওই একটা নিশ নিয়ে পার্টিকুলার একটা গিগ তৈরি করেছি। হ্যাঁ, সুপার। যে আমি এটা কারণ তখনকার এটা ট্রেন্ডই ছিল যে ইলেকশন টি শার্ট ডিজাইন, ট্রাম্প টি শার্ট ডিজাইন, তারপরে জো বাইডেন টি শার্ট ডিজাইন। তো এইগুলো নিয়ে আমি একটা পার্টিকুলার গিগ আপলোড করি। এরপরে আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেক রেসপন্স পাই। ইভেন আমি ফাইবার চয়েসও পেয়েছি ওই একটা গিগের। হ্যাঁ, একটা গিগের। সুপার। ওই একটা গিগ থেকে আমি লাখ টাকা আর্ন করেছি আলহামদুলিল্লাহ একটা সিজনে 2 মাসে। চিন্তা করেন, এই জিনিসগুলো অনেকে তো কাজ করবে না। যেমন আপনি এটা রিসার্চ করেছেন, আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করেছেন। এখন এই যে মানুষ বলে আমি আসলে এই পাচ্ছি না, কাজ পাচ্ছি না, আপনার মাথায় সাবির ভাই বলছে যে সাবির ভাইয়ের আলহামদুলিল্লাহ গত মাসে অলমোস্ট 3 লাখ টাকার কাছাকাছি আর্ন হয়েছে। এখন ওনার এই আর্নিং হওয়ার রিজনটা কেন উনি ইনকাম করছে? একটা ব্যাপার, এটা আমার কাছে ভাই আপনার এই জিনিসটা আমার কাছে ইউনিক লেগেছে। মানে আমি ওইটা চিন্তা করি না যে একটা নিশ নিয়ে ফাইবারে
আমরা করি কি টি শার্ট নিশ নিয়ে কাজ করি নর্মালি, হয়তো মার্কেটিং করি, আর না হয় ফেসবুকে ওই ধরনের নিশ নিয়ে ডিজাইন করে পোস্ট করি, কিন্তু ওই পার্টিকুলার একটা নিশ নিয়ে ওই সময়টাতে একটা গিগ পাবলিশ করা, ওইটার বেস করে লাখ টাকার উপরে আর্ন করে ফেলছেন। এই ট্যালেন্টগুলো যদি কাজে লাগানো যায় বা এই ধরনের রিসার্চ করা যায়, তাহলে আমার মনে হয় আর কি ফাইবারে ভালো কিছু করা সম্ভব। আপনার গিগের যে ডিজাইনগুলো ডেলিভার আপনি করেন, অনেক এগুলো স্টুডেন্টদেরকে দেখাই আমি, আপনার গিগ না অনেকের গিগ দেখায়, বাট আপনাদের যদি পার্টিকুলার বলি, আপনার ডেলিভারি ইমেজগুলো আমেজিং হয় মাশাআল্লাহ, অনেক সুন্দর ডিজাইন করেন। ডেফিনেটলি আপনার ডিজাইনগুলো দুর্দান্ত, অনেক সুন্দর, আই ক্যাচিং। সো এক্ষেত্রে কিভাবে আপনি আসলে এত সুন্দর ডিজাইন করেন, এটা রহস্য কি? জি, বাংলা একটা প্রবাদ আছে যে প্রথমে দর্শনদারি, এরপরে গুণ বিচারি। তো আমি অলওয়েজ ট্রাই করি যে ফার্স্ট ইমপ্রেশন, ক্লায়েন্ট যাতে প্রথম দেখাতেই আসলে সে মুগ্ধ হয়। তো আমাকে আমার ওই যে প্রিভিয়াস নলেজ ছিল, ছোটবেলা থেকে আমি আর্ট পড়তাম, তো আর্টের প্রতি আমার একটা নলেজ আছে আলহামদুলিল্লাহ। তো এর জন্য আমি ডিজাইনগুলো অলওয়েজ টুইক করি যে কিভাবে আসলে অ্যাট্রাকটিভ লাগে, আর আমি অলওয়েজ ট্রাই করি যাতে ডিজাইনগুলো ডেলিভার করি ওইগুলো যাতে অন্য ক্লায়েন্টরাও দেখে, যাতে অ্যাট্রাকটিভ হয়। এই জন্য আমি সুন্দর করে প্রেজেন্টেশন করে তারপর ডেলিভার করি, যাতে অন্য আপনার ক্লায়েন্টরাও এসেও আপনার এগুলো দেখে এবং মুগ্ধ হয়, এরপর আমাকে রিচ করে। তো এরকম ভাবে আসলে অনেক ক্লায়েন্টই আসলে তারা আমার এই ডেলিভারির ডিজাইন দেখে তারা আমাকে আসে যে আমাকে এরকম ডিজাইন করে দাও, আমাকে এসব ডিজাইন করে দাও। তো অলওয়েজ আমি ফোকাস করি যাতে ডেলিভার করার পরেও আমার ডিজাইনটা অন্য ক্লায়েন্টের দেখে অ্যাট্রাক্টিভ হয়। তো এর জন্য আসলে আমি গুগল রিসার্চ করি, কিছু পিন্টারেস্ট থেকে আমি আইডিয়া জেনারেট করি কিভাবে আসলে ডিজাইন দিলে ভালো হয়, ইউনিক। এরপরে আমি গিগ ইমেজ ডেলিভারি যে ফাইলটা মকআপটা তৈরি করি, ওটা আসলে কিভাবে সুন্দর যত বেটার করা যায়, অ্যাট্রাকটিভ করা যায়, ওইটাতে আমি ফোকাস একটু বেশি দিই। অনেকেই করে আসলে ডিজাইন করে সাথে সাথে আপলোড করে দেয়, ডেলিভার করে দেয়, যে অ্যাকসেপ্ট করলে আলহামদুলিল্লাহ আমি টাকা এসে পড়ছে, আমি আর কিছু করবো না। কিন্তু আমি অলওয়েজ ট্রাই করি যে মকআপটা সুন্দর করে ক্লায়েন্টকে ডেলিভার করার, যাতে অন্য ক্লায়েন্টরাও আমার মকআপটা দেখে এবং সে মুগ্ধ হয়। কাজ পাওয়ার পর আরেকটা কাজ পাওয়ার রাস্তা তৈরি করা। জি, এক্স্যাক্টলি। এই কম্পিটিশনে যদি কেউ হার্ডওয়ার্ক করতে যায়, বা কি ধরনের হার্ডওয়ার্ক করলে বা কি চেষ্টা করলে আপনার মতো এরকম পসিবল আপনার এই পর্যায়ে আসাটা? তো অনেকে আসলে বলে যে হার্ডওয়ার্ক, আমি বলবো হার্ডওয়ার্কের পাশাপাশি ওয়ার্ক স্মার্টলি। শুধু আমি কঠোর পরিশ্রম করে গেলাম কিন্তু আমি আসলে ব্রেনটা খাটালাম না বা একটু অন্যভাবে চিন্তা করলাম না, তাহলে দেখা গেছে যে আমি সারা জীবন পরিশ্রমই করে যাচ্ছি কিন্তু আসলে ওই রকম রেজাল্ট পাচ্ছি না। তো এই জন্য আমি বলবো যে আসলে আপনারা স্মার্ট ওয়েতে কাজ করবেন। যেমন আমি বললাম যে একটা সিজন গেল ইউএস এর ইলেকশন, সেই সিজনে আমি আসলে অনেকগুলো অর্ডার জেনারেট করেছি। তো এইভাবে কিছু ইউনিক আপনার আইডিয়া বের করতে হবে যে আসলে এখন কোন ট্রেন্ড চলতেছে। যেমন হ্যালোইন যে সিজন গুলো আসে তখন কিছু ইউনিক ডিজাইন করলেন, এরপর আরো অনেক আপনার ট্রেন্ডি অনেক নিশ আছে, ওইগুলো যদি আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। আর আমি আপনাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু টিপস দিতে চাই, সেটা গিগ র্যাঙ্ক করার জন্য খুবই উপকার আসবে। সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন নক করবে তখন অবশ্যই ট্রাই করবেন উইদিন ফিউ মিনিটের মধ্যে রেসপন্স করতে, যত দ্রুত সম্ভব রেসপন্স করবেন, এবং কমিউনিকেশনটা যাতে একদম প্রফেশনালি হয়। কারণ আপনি যদি ক্লায়েন্ট যদি আপনাকে একটা রিকোয়ারমেন্ট পাঠায় বললো যে তুমি কি এটা করতে পারবা কিনা, তখন যদি আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে অ্যান্সার না দিয়ে বলি ইয়েস আই ক্যান ডু, তখন ম্যাক্সিমাম সবাই করে। হ্যাঁ, ম্যাক্সিমাম বাঙালি, এটা আমাদের বাঙালি করে যে কিছু না বুঝেই রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যান্সার না দিয়ে সে বলে যে ইয়েস আই ক্যান ডু। তো এর জন্য ক্লায়েন্টরা মনে করে যে সে আনপ্রফেশনাল, তখন সে কাজটা আসলে দেয় না। স্যার, ফার্স্ট হচ্ছে দ্রুত রেসপন্স করতে হবে, সেকেন্ড হচ্ছে আপনার কনভারসেশন করতে হবে প্রফেশনালি। ওকে, আমাদের বড় ল্যাকিংসটা হচ্ছে কমিউনিকেশন সবচেয়ে বেশি। জি, এখন তো ভাই কমিউনিকেশন অনেক ইজি হয়ে গেছে। যেমন আপনি ধরুন একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ পাঠালো, আপনি চ্যাটজিপিটি কে বললেন সামারাইজ ইট, সো আপনি তখন খুব সহজে এত বড়টা না পড়ে সামারাইজটা করে নিলেন। আপনি যদি ইংলিশে খুব ভালো না হন, হতে পারে আপনি প্রথম আসছেন, সো আপনি এখন তাকে বললেন যে এই জিনিসটা আমাকে বাংলা একটু বলে দাও, সো সে আপনাকে বাংলায় দিল। তারপর আপনি তাকে বললেন যে আপনার ওইটার জন্য একটা রিপ্লাই করার জন্য চ্যাটজিপিটি কে বললেন, সো চ্যাটজিপিটি যে রিপ্লাই দিল আপনি তো ডেফিনেটলি পড়বেন, চ্যাটজিপিটি থেকে লেখাবেন জাস্ট প্রফেশনালিটির জন্য, কিন্তু আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বোঝার ক্ষমতা না থাকলে তো মার্কেটে যাওয়া উচিত না। সো আপনি কি করলেন, ওই চ্যাটজিপিটির যে রিপ্লাইটা সেটা থেকে যদি কিছু মনে হয় যে এদিক সেদিক করা দরকার, যে কোনো ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স অ্যাড করা দরকার, আপনি করে তাকে রিপ্লাইটা পাঠালেন। এই যে কনভারসেশনটা তো অনেক ইজি হয়ে যাচ্ছে, প্রফেশনালি হলো এবং অনেক ইজি হয়ে গেল।
কিন্তু অনেকে তো এটাও করে না। এটাও করেন। মানে জাস্ট এমন হয়েছে ভাই, আমি মানে আমার স্টুডেন্টদের অনেকের স্ক্রিন শেয়ার করতে হয়, অনেকে দেখা যাচ্ছে আমাদের টিম কাজ করে, বাট অনেক সময় দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট তাকে নক দিয়েছে, সেক্ষেত্রে আমাকে দেখতে হয়। তো আমি তো সাথে সাথে রিপ্লাই করতে পারছি না, দেখা যাচ্ছে তার ডেস্কটপে গিয়ে, তো সে রাতে নক দিল, সে রিপ্লাই করছে, পরের দিন সে আমাকে বললো, আমি তার স্ক্রিনে গিয়ে দেখি সে ওই যে আপনি বললেন, সে লিখছে হ্যালো, অনেক বড় করে সে একটা রিকমেন্ড দিচ্ছে, সে লিখছে হ্যালো, পরে লিখছে হাই, পরে লিখছে যে হাউ আর ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। এইভাবে সে 4-5টা মেসেজ পাঠিয়েছে। এখন এই লোকের কি কাজটা দিবে? এমনও হয়েছে যে $50-40 কাজ প্রথম অর্ডার তাকে অফার করছে, সে লিখছে হাই হ্যালো লিখে ওটা হচ্ছে। তাহলে প্রথমত কমিউনিকেশন জিনিসটা বুঝতে হবে ডেফিনেটলি। ওকে ভাই, কমিউনিকেশন, তারপর আর কি কি করা যায়? তো অলওয়েজ ট্রাই করবেন ক্লায়েন্টকে এক লাইনে সব রিপ্লাই দেওয়ার। ডেফিনেটলি। প্রথমে আপনাকে নক দিল, আপনাকে একটা বিষয় বললো যেটা তুমি পারবা কিনা, স্যাম্পল পাঠালো, তো অলওয়েজ ট্রাই করবেন এক লাইনে উত্তর দেওয়ার, যা লেখা সবগুলো এক লাইনে সামারাইজ করতে, যাতে ক্লায়েন্ট তখন এক লাইনে কি আসলে ওটা প্রফেশনাল দেখায়, ক্লায়েন্টরা মনে করে যে আসলে প্রফেশনাল। আর এটাই হচ্ছে নিয়ম, ক্লায়েন্টকে রিপ্লাই দেওয়ার নিয়ম হচ্ছে এক লাইনে রিপ্লাই দেওয়া, যত শর্ট করা যায় এক লাইনে সব বলা। হাই হ্যালো, ইয়েস আই ক্যান ডু, হাউ ইজ ইউর বাজেট, হ্যান তেন, এগুলা বললে আসলে ক্লায়েন্টরা মনে করে যে আসলে আনপ্রফেশনাল, বিরক্ত। একটা যেটা বললাম দ্রুত রেসপন্সের, ক্লায়েন্ট যখন ওর একটা ডিজাইন করাতে আসে তখন কিন্তু ও ম্যাক্সিমাম ক্লায়েন্টই 4-5 জনকে নক দেয় ডেফিনেটলি। তখন যদি আপনি ও দ্রুত রেসপন্স না করেন তখন আসলে কাজটা আরেকজনকেও দিয়ে দিবে অবশ্যই। তোর জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট হচ্ছে দ্রুত রেসপন্স। আরেকটা টিপস হচ্ছে ভাইয়া আমি বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ থাকা। ফাইবারে বেশি বেশি অ্যাক্টিভ থাকলে আপনার গিগটা আসলে র্যাঙ্কে থাকার পসিবিলিটি বেড়ে যায়। তো অনেকে আসলে আবার অনেকে আছে অ্যাক্টিভই থাকে, সারাদিন অ্যাক্টিভই থাকে। অ্যাক্টিভের জন্য আপনি অনেকে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের টুলস ইউজ করে, আপনার রিফ্রেশার টাইপের বা এক্সটেনশন, আপনি অ্যাক্টিভ কি ওই রিফ্রেশন দিয়ে করা নাকি অন্য কোনো ভাবে অ্যাক্টিভ থাকবে সে, বা কিভাবে অ্যাক্টিভ থাকলে? আমি অ্যাক্টিভ থাকি আসলে দুইটা ওয়েতে, একটা হচ্ছে অর্গানিক। আমি সবাইকে বলবো যে আসলে সবাই ট্রাই করবেন পিসিতে যাতে কোনো টুলস ইউজ না করতে, এক্সটেনশন। তো ফোনে একটা এক্সটেনশন টুলস অনেকে ইউজ করে, এটা আসলে করা যায়, তবে চেষ্টা করবেন যে 10-12 ঘন্টার বেশি না হয়। কারণ অতিরিক্ত যদি আপনি এক্সটেনশন ইউজ করেন তাহলে ওরা ডিটেক্ট করবে, ওদের এআই খুবই স্ট্রং, ফাইবারের এআই খুবই স্ট্রং, তো ওরা মনে করবে যে ও রোবট, তখন আপনাকে ওয়ার্নিং দিবে। অবশ্যই। আর আমি যেটা করি ভাইয়া সেটা হচ্ছে আমি ফোনে এক্সটেনশন ইউজ করি কয়েক ঘন্টা ঘুমানোর সময়, আর যতক্ষণ পিসিতে থাকি ততক্ষণ চেষ্টা করি যে আসলে পিসিতে অর্গানিক ভাবে আমি অনলাইন থাকা, একটু পর পর রিফ্রেশ করি, 5 মিনিট পর পর, 2 মিনিট পর পর, যাতে আমি প্রপারলি আমি অথেন্টিক থাকি। তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভ, সুন্দরভাবে অ্যাক্টিভ থাকার একটা ওয়ে যেটা আমি ফলো করি। আমার একবার একটা ক্লায়েন্টের সাথে বাজেট নিয়ে কথা হচ্ছিল। বাজেট মিনস হচ্ছে আমি তার সাথে প্রথম কাজ করবো এরকম, তার 100টা ডিজাইন লাগবে। সো তা বলে 100টা ডিজাইনের জন্য তুমি কত চার্জ করবা? আমি তাকে কাউন্ট করে বলতেছিলাম যে কি $2 করে বলবো না, কারণ 100 ডিজাইন তো হিউজ। তখন আমি একদম মোটামুটি নতুন, নতুন তখন ছিলাম, তো নার্ভাস তো অবশ্যই। আমি তাকে বলতেছিলাম যে মানে প্রথমে চিন্তা করতেছিলাম, কাউন্ট করতেছিলাম যদি $2 করে হিসাব করতে $200, অনেক টাকা, হিউজ টাকা। তারপরে আমি $5 করে হিসাব করলে $500, মানে হিউজ। সো এখন আমার কাছে মনে হচ্ছে যে 100 ডিজাইন যদি আমি $500 তাকে বলি, $500 অনেক সে অর্ডার করবে না, আমাকে যাই দাও, আমি তোমাকে 200 মানে একটা $2 করে দিয়ে দাও, তাহলে আমি নিবো, সমস্যা নেই। তো সে বলতেছে তুমি কি একটা $2 একটু মানে এটা কি তোমার জন্য হবে? আমি বলছি না, তুমি চাইলে এটা দিতে পারো। পরে সে বলে যে তুমি $5 করে একটা নিও, $5 করে একটা নিয়ে আপনার 100 ডিজাইনের জন্য $500 আসে। তো সে বলতেছে যে 100 ডিজাইন করতে তোমার কত সময় লাগবে বা কতদিন টাইম লাগবে, কিরকম রিসার্চ করবা? তো আমি তাকে রিপ্লাই করলাম যে 100 দিনের জন্য আমার মিনিমাম 10 দিন সময় লাগবে, তারপর হচ্ছে এরকম রিসার্চ করতে হবে। সে হ্যাঁ, ও তাকে বললাম এটা। তারপরে সে বলছে যে ওকে, তুমি আমাকে এই 10 দিন সময় নাও, 10 দিন রিসার্চ করো, আমাকে 100টা দরকার নেই, একটা ডিজাইনে করে আমি তোমাকে $500 দেবো, একটা ডিজাইনে করে। অর্ডারটা আমার এখনো মনে হয় যে আমি মানে ভুলতে পারতেছি না। ক্লায়েন্টের যে কমিউনিকেশন, এটা বোঝার মতো নাই যে সে আসলে এরকম কিছু বলবে। আমি তো শিওর যে সে 100টা আমাকে 100টা ডিজাইন করে দিতে হবে। তো আপনার এরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে কিনা, বা বড় কোনো অর্ডার বা এরকম কিছু? জি, বড় একটা অর্ডারের আমার হিস্ট্রি আছে বা স্টোরি বলতে পারেন। সেটা হচ্ছে ব্রিফ থেকে একটা ক্লায়েন্ট হঠাৎ আসে আমার কাছে, ইউএস এর। তো ও ব্রিফ দেওয়ার পরে 2 দিন পর আমাকে নক করে, ও আমাকে অনেকভাবে যাচাই বাছাই করতে চাচ্ছিল যে আসলে আমি পারবো কিনা, আমার অনেকে কোশ্চেন জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং লাইফের প্রথম বছরে।
তো সে আমাকে বিভিন্নভাবে ট্রাই করতেছে যে আসলে আমি পারবো কিনা বা ওর ডিজাইনের জন্য উপযুক্ত কিনা। ওর ইন্টেনশন ছিল আসলে যে একজন ডিজাইনার হায়ার করা যেটা ওর ব্র্যান্ডের জন্য কাজ করবে। তো আমি আসলে অনেকভাবে কনফিডেন্ট ছিলাম, ওকে বলছি যে আমি এটা পারবো, যেমনি এখন পারবো। তো ও আমাকে 2টা ডিজাইন প্রথমে দেখে, 2টা ডিজাইনের জন্য অর্ডার করে আমাকে। তো অর্ডারগুলো আমি সুন্দরভাবে খুব কমপ্লিট করি। এরপরে ওরে আমি এক্সট্রা একটা ডিজাইন দিই যেটা তোমার জন্য গিফট। পরে সব ডিজাইনগুলো ওর পছন্দ হয়। এরপরে সে আমাকে বড় একটা অর্ডার জন্য বলে, অফার করে। সেটা হচ্ছে ওর 20টা ডিজাইন লাগবে। ততক্ষণে দেখলাম ও আমার মানে প্রথম অর্ডারের ডিজাইন দেখে খুবই মুগ্ধ। এরপর বলছে যে ওই ক্লায়েন্টই বলছে যে তোমাকে $20 20টা ডিজাইনের জন্য $600 দিব। আমি তো আসলে মহা খুশি, $600 মানে তো হিউজ। তখন আর কি এটা আমার মানে বাসায় বলি, বাসাতে সবাই খুশি, আমার বাবা খুবই খুশি, আমার বোনদের ফোন দিয়ে বলছিল $600 কাজ পেয়েছে। $600 মানে বুঝো অনেক টাকা, অনেক টাকা। পরে আসলে ওই ক্লায়েন্টটা আমি সুন্দরভাবে ওর কাজগুলো করে দিই। ওরে মেবি 2টা ডিজাইন আমি এক্সট্রা দিয়েছিলাম। এরপর ও আমাকে $150 টিপস দেয়। $600 কাজের প্রাইস ছিল, $150 টিপস। এটা আমার জন্য হিউজ, মানে ওটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। প্রায় 15,000 টাকা টিপস, বেশি। তো এটা আমার আসলে লাইফে একটা স্মৃতি হয়ে থাকবে, এটা আমি কখনো ভুলবো না। ওই ক্লায়েন্ট আমাকে বলছে যে সে আবার আসবে। এরপরে $600 পরেও সে আমাকে একটা প্রজেক্ট দেয়, সেটা হচ্ছে $250 একটা প্রজেক্ট। ওইটা আমি শেষ করি। এর খুব মানে সহজ ডিজাইন ছিল, কিন্তু আমি বুঝতেছিলাম না, মানে কনফিউজ ছিলাম যে আমাকে ইজি ডিজাইনের জন্য এত টাকা কেন দিচ্ছে। ওই $250 দেওয়ার পরেও সে আমাকে $50 আরো টিপস দেয়। থাকে অনেকের হচ্ছে দেখা যাচ্ছে ডিজাইনের উপর বা তার যে কাজটা, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ বা তার একটা ফ্যাশনেটের কাজ করে, যে আমি এই কাজটা দেখা যাচ্ছে আমি যে কাজটা করেছিলাম এটা হচ্ছে ও মানে ওই একটা খেলার আর কি, স্পোর্টসের একটা ওদের একটা খেলা আছে, ওই খেলার হচ্ছে সেই মেবি চ্যাম্পিয়ন্স বা এরকম কিছু একটা। তো আমি যতটুকু বুঝলাম ও কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিল, পাশাপাশি তার কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্স। যেমন আমি আপনাকে বলছি যে এই অর্ডারটা আমার কাছে, আমি ফাইবারে সব কিছু মিলে হাজার হাজার অর্ডার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই অর্ডারটা আমার কাছে স্পেশাল। ইভেন আমি ওই ডিজাইনটা প্রিন্ট করে রাখছি, প্রিন্ট করে আমার বাসায় আছে এখনো। হ্যাঁ, প্রিন্ট করে রাখছি এজন্য যাতে করে এইটা আমার স্মৃতি হিসেবে থাকে। এরকম অনেক ক্লায়েন্ট থাকে যে তার এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এবং সেইটাকে অনেক ফ্যাশনেট মনে করে এবং এইটা মনে করে যে তার একটা অনেক মূল্যবান জিনিস। তো এটা সহজ কিংবা কঠিন এটা আসা যায় না, একজন ডিজাইনারকে দিয়ে কাজটা করাবো। সো এই জিনিসটা ডিজাইনারের আমি তাকে কস্ট দিচ্ছি না বা তাকে সার্ভিস ফি দিচ্ছি না, তাকে দিচ্ছি আমার এই জিনিসটার একটা মূল্য, বা বলা যেতে পারে যে আমার এত গুরুত্বপূর্ণ বা আমার এত ইম্পর্টেন্ট জিনিসটার একটা গিফট, এরকম কিছু একটা তাকে দিচ্ছি। এটা মনে করে অনেক ক্লায়েন্ট আসলে করে, বেশি দেয়। আপনার গিফটটা আমি দেখছিলাম, ওখানে মনে হয় আপনার এখন 26টা মতো অর্ডার অ্যাক্টিভ আছে। তো এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করেন একজন ডিজাইনার হিসেবে, বা ফাইবারে এতগুলো অর্ডার আসলে কিভাবে হ্যান্ডেল করেন? জি, এটা এই কোশ্চেনটা আসলে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি টাইম মেনটেন কিভাবে করেন, এতগুলো অর্ডার কিভাবে হ্যান্ডেল করেন। তো এটা আসলে বলবো সবই আল্লাহর রহমত অবশ্যই, এবং আমার ছোট একটা টিম আছে, সেটা হচ্ছে 3 জন মেম্বারের। তো 2 জন আসলে তেমন অ্যাক্টিভ না, ওদের আর কি টেম্পোরারি কিছু কাজে মাঝে মাঝে। একজন আমার টিমমেট আছে, সে হচ্ছে রেগুলার। তো সে আমার হেল্পিং হ্যান্ড, সে আমাকে মোটামুটি সাপোর্ট দেয়। সেও নিজে কাজ করে এখন ফাইবারে এবং আমারও হেল্প করে। তো ও থাকাতে আসলে আমার একটু ইজি হয়, এই জন্য আমি আসলে টাইম মেনটেন করে ডিজাইনগুলো করতে পারি বা সময় মতো ডেলিভার করতে পারি। এর মধ্যে বড় কথা হচ্ছে আমি অলওয়েজ ফোকাস করি যে ডিজাইনগুলো আসলে সময় কম বা সময় শর্ট, সেগুলো আগে আগে আমি ডেলিভার করার চেষ্টা করি, ট্রাই করি। এরপর যেগুলো সময় আসে এগুলো আস্তে আস্তে ট্রাই করি। এর মধ্যে আবার ক্লায়েন্টদের সাথে আমি পরামর্শ করে নিই যে আমি আসলে অনেকগুলো অর্ডার আমার চলতেছে কিউতে, আমার সময় লাগবে। তো টাইম ফ্রেমের ব্যাপারটা আমি ক্লায়েন্টদের কাছ থেকে আসলে আলোচনা ডিসকাস করে নিই। ফাইবারের অর্ডার দ্রুত ডেলিভারি করার ক্ষেত্রে কোনো কাজ আসে কিনা? ধরুন আমি একটা কাজ পেলাম, এটা কত দ্রুত ডেলিভারি করছে, এই ক্ষেত্রে কোনো? এটা অবভিয়াসলি ম্যাটার করে। আপনার কোনো নতুন ক্লায়েন্ট যদি আপনাকে অর্ডার প্লেস করে, আপনি যদি দ্রুত তাকে ডেলিভার করেন, তাহলে এটা ফাইবারও আসলে ডিটেক্ট করে যে আসলে ও দ্রুত কাজ করে। মাঝে মাঝে গিগে দেখবেন সার্চ করলে যে সুপার ডেলিভারি এরকম অনেকগুলা গিগ হাইলাইট করে যারা দ্রুত ডেলিভারি করে। তো এটা আসলে একটা র্যাঙ্কের বিষয় অবশ্যই, এবং ক্লায়েন্টের ফিডব্যাকও আসলে ম্যাটার করে, যে ক্লায়েন্টও মাঝে মাঝে উল্লেখ করে যে সুপার ফাস্ট হ্যান্ড এটিসি।
বুঝতে পারছি। একটা রিভিশন আসছে, সো আগে রিভিশন কাজটা না করে রানিং, আপনি যেটা বললেন যে আপনি আগে আগে সহজ কাজগুলো করেন, সেম স্ট্র্যাটেজিটা আমিও ফলো করি। আগে যেগুলো সহজ মনে হয় আমার কাছে, বা খুব দ্রুত, সহজ মিন্স হচ্ছে দ্রুত করা যাবে, হয়তো আমার সেম আমার ডিজাইনটা হয়তো ইতিপূর্বে এই টাইপের কাজ করেছি, সো এটা খুব ইজিলি করা যাবে, এরকম কাজগুলো আমি আগে করে ফেলি। এখন যখন দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট আমাকে আগের কাজটা রিভিশন দিল, নতুন কাজ করার ক্ষেত্রে এক ধরনের আগ্রহ থাকে, বা দেখা যাচ্ছে নতুন কাজ করার ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিই। আগের কাজ যেগুলো রিভিশন অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি জানি না এটা আপনার ক্ষেত্রে হয় কিনা, একটু কেমন জানি এটা আবার চেঞ্জ করো কেমন জানি মনে হয়। সো আমি যেটা করি, নতুন কাজ আগে করি, রিভিশন কম করি। এটা আমার ক্ষেত্রে অনেক মানে ব্যাড ইফেক্ট পড়ছিল। অনেক অনেক সময় আমি যখন রিভিশন 2-1 দিন ফালাই রাখতাম, তখন দেখা যাচ্ছে গিটটা ডাউন হয়ে গেছে। সো এটা কতটা ইম্পর্টেন্ট যে আপনি যদি একটা রিভিশন আসে, সো এই রিভিশনটা দ্রুত করা বা রিভিশন করার ক্ষেত্রে এভাবে কাজ করে। এটা অবভিয়াসলি ম্যাটার করে আপনার রিভিশনের ক্ষেত্রে। এই কাজটা আমিও এক সময় করতাম, এখনো করি মাঝে মাঝে, যে নতুন কাজ আসলে নতুন কাজগুলো ধরি, যেগুলো রিভিশনে চলছে এগুলো আসলে অবহেলা করি, ইগনোর করি। তো এর জন্য অবশ্যই আপনাকে দেখবেন সবসময় যে কোনো ক্লায়েন্ট যদি রিভিশন দেয়, তাহলে কিন্তু কিছু ঘন্টা পরে সেটা লাল হয়ে যায়, লেট ডেলিভারিতে কাউন্ট হয়। তো এভাবে যদি আমরা প্রতিনিয়ত যদি এরকম রিভিশনে যদি লেট ডেলিভারি হয়, তাহলে অবশ্যই আপনার গিকটা ডাউন হবে। তো এর জন্য অবশ্যই ফোকাস করতে হবে যাতে রিভিশনগুলো দ্রুত কমপ্লিট করা যায়। এটা অবশ্যই একটা হ্যাসেল, বারবার রিভিশন দেয় ক্লায়েন্ট, এটা অবশ্যই প্রত্যেকটা ফ্রিল্যান্সারের জন্য একটা হ্যাসেল যে রিভিশনগুলা আবার রিকারেক্ট করো। তো এটা অবশ্যই মেনটেন করতে হবে, কষ্ট হলেও মেনটেন করতে হবে। রিভিশন গুলো আমাকে আগে করে করতে দিতে হবে। হবে ডেফিনেটলি। ওকে, এআই আসলে আমাদের লাইফই তো এখন পুরো এআই কেন্দ্রিক। তো এআই আসা আমাদের অনেক ইজি হয়ে গেছে, যে এখন যে কোনো একটা ভেক্টর আর ফ্রি পিক থেকে বা ভেক্টরি থেকে বা আদার্স যে ভেক্টর সাইটগুলো আছে, সেখান থেকে আসলে আমাদের আর ডাউনলোড করতে প্রয়োজন হচ্ছে না, বা কপিরাইট কোনো ইস্যু থাকছে না। আমরা খুব দ্রুতই যে এআই টুলসের মাধ্যমে আমরা যে কোনো ভেক্টর তৈরি করতে পারছি। তো সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটি ইউজ করি, লিওনার্ডো আছে ফ্রি, তারপরে আপনি কি এখন ফ্রি ইউজ করেন? হ্যাঁ। এটা কি হবে আপনার? আপনি ফ্রি ইউজ করলে আমরা কি করবো, নতুনটা কি করবো? আসলে আমার ফ্রি হয়ে যায়, বাট কিছু কিছু টুলস আছে যেগুলো আমি পেইড ভার্সন ইউজ করি। হ্যাঁ, তো লিওনার্ডো আছে, তারপরে আপনার চ্যাট জিপিটি আছে, তারপরে আরো অনেক সাইট আছে, আমি অনেকগুলো ইউজ করি। তো সবগুলো আপনার মেইন হচ্ছে আপনার প্রম্পট, যে প্রম্পটটা আছে ওটা যদি সুন্দর করে লিখতে পারেন বা বুঝাতে পারেন এআইকে, তো সে আপনাকে খুব পারফেক্ট একটা গ্রাফিক দিবে। তো গ্রাফিককে অবশ্যই এডিট করতে হবে, ওটা এডিট ছাড়া আসলে প্রপারলি পসিবল না। কিন্তু ক্লায়েন্ট এখন সবাই বুঝে যে এআই আসলে কোনটা এআই ইমেজ, হ্যাঁ সেটা বুঝে। তো অবশ্যই আপনাকে এআই দিয়ে ইমেজ জেনারেট করে এডিট করতে হবে। আচ্ছা ভাই, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আপনি এখন যে সময়টাতে আছেন, আমি যখন ফাইবারে কাজ করছিলাম, ফাইবারে এখন আমার অত বেশি রেগুলার না, বাট আমি যখন আপনার এই পিক টাইমটাতে ছিলাম, আপনি এখন যে পর্যায়ে আছেন, আপনার 25-26টা অর্ডার রানিং আছে, কিউতে আছে, যখন আমারও এই টাইপের যখন প্রেশার থাকতো, বা যখন এরকম আপনার মতো ইনকাম করতেছিলাম, সো তখন আমার মধ্যে আসলে অনেক কিছু কাজ করছিল। যেহেতু পার মান্থে 3 লাখ টাকা 4 লাখ টাকা করে ইনকাম করতেছি এই বয়সে, সো তখন টাকার ইনকাম করা, টাকা খরচ করা, টাকার যে মানে মানি ম্যানেজমেন্টের বিষয়টা, এটা তখন আমার মধ্যে কোনোভাবে কাজ করে নাই, বা এটাকে নিয়ে আসলে তেমন কোনো গাইডলাইন্সও ছিল না। তো আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি তো এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো আর্ন করছেন, আল্লাহ আপনার আর্নিং আরো বারাকাত দান করুক। এখন আপনি এই জিনিসগুলো কিভাবে মেনটেন করেন, যে এই টাকাগুলো মানে ইন ফিউচারে কি ভাবছেন, বা আসলে কিভাবে এই মানি ম্যানেজমেন্টটা চিন্তা করছেন? টু বি অনেস্ট, প্রথম অবস্থায় আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কি খরচ করব না করব। আমরা প্রথম অবস্থায় কিন্তু অনেকেই উল্টো পাল্টা খরচ করে ফেলি, যেটা আমিও করেছি, যে টাকা আসছে এটা এটা কিনি ওইটা কিনি খুব। কিন্তু একটা সময় আসলে সবাই রিয়েলাইজ করে যে আসলে আমার এত টাকা উড়ানো ঠিক হচ্ছে না, বা এত খরচা করা ঠিক হচ্ছে না, অবশ্যই আমাকে টাকা পয়সা জমাতে হবে, সেভিংস করতে হবে। তো আমি আসলে আমার সামনে ইনশাল্লাহ গোল একটা ড্রিম আছে, সেটা পূরণ করার লক্ষ্যে আমি সেভাবে আর কি টাকা পয়সা খরচা করছি। অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, সেটা আমি এখন শিখছি লার্নিং প্রসেসে। এটা আসলে কিভাবে সেভিংস করা যায় সেটা আমি আসলে এখনো চেষ্টা করছি। বুঝতে পেরেছি। বাট আমার কাছে যেটা হয় যে আমি যে জিনিসগুলো পরবর্তীতে ফলো করেছি, আমি এই জিনিসগুলো যদি না করতাম তাহলে আজকে আমি হয়তো বাড়ি করতে পারতাম না। আমি এমন হয়েছে যে আমার 2 মাসে 5 লাখ টাকা ইনকাম হয়েছে, ওই পরের মাসে আবার দেখা যাচ্ছে আমার আর শর্ট পড়ে গেছে, মানে খরচ কোত্থেকে হচ্ছে। মাঝে মাঝে ভাবতাম যে এত টাকা গেল কই, বাট টু বি অনেস্ট মানে
কোত্থেকে যে কোথায় যাচ্ছে টাকা আমি বলতে পারবো না। মানে যখন যেটা প্রয়োজন তার থেকে 2 গুণ বেশি খরচ করছে। তো একটা সময় গিয়ে আপনি যেটা রিয়েলাইজ করছেন, আমি আসলে এটা রিয়েলাইজ করি যে আসলে টাকাটাকে কোথাও তো রাখতে হবে, বা আমি যে টাকাগুলো আর্নিং করছি সারা জীবন এইভাবে হয়তো ইনকাম করতে পারবো না। সো তখন আমি মানি ম্যানেজমেন্টের বিষয়গুলো দেখতে পারি। আমি অনেকগুলো বই পড়ছি মানি ম্যানেজমেন্টের উপরে, আমি চেষ্টা করবো আপনাকে ওই বিষয়গুলো জানানোর। তারপরে হচ্ছে অনেক ভিডিও দেখছিলাম। পরে আমার আপনি যে গোলটা সেট, আপনার সাথে অনেক জায়গায় আমার মিল আছে। তো আমারও তখন একটা বড় একটা গোল সেট করে নিয়েছি যে আমি ওরকম একটা বড় একটা গোল সেট করি। আমি যদি বলি আমার বাড়ির কথা, আমি জায়গা নিয়েছি বাড়ি করবো। বাড়ি করার জন্য তো ভাই কম অ্যামাউন্ট লাগবে না। এখন আমার গোল যদি বড় হয় তাহলে টাকাও লাগবে বেশি। তো তখন আমি মনে করতাম কি আমি মাইনাসে আছি। আমি ইউটিউবে দেখতাম যে একটা ডুপ্লেক্স বাড়ি করতে কত লাগবে, তো দেখতাম যে একদম অনেস্টলি যদি করতে চান তাহলে আপনার 70-80 পড়ে যাবে এরকম। তো আমার কাছে মনে হতো আমার কাছে 20-30 লাখ আছে, সো আমার আরো 50 লাখ লাগবে। আমার টাকা আছে এটা মনে হইতো না, আমার মাইনাস মনে হতো যে আমার আরো লাগবে কত 50 লাখ টাকা। আমার কাছে যখন অ্যাবাউট 50 লাখ টাকার মতো ব্যালেন্স আছে, তো আমি চিন্তা করতাম যে আমার আরো 30 লাখ লাগবে। তো এই জিনিসটা আসলে যারা মানে এই স্টেজে আছে আমার মনে হয় এই জিনিসটা করা যায়, যে বড় একটা গোল সেট করা, ওই অনুযায়ী সেটা হতে পারবেন গাড়ি নেবেন, বাড়ি করবেন, ওই অনুযায়ী সেভিংস করা। হ্যাঁ, আর আপনার কি এরকম কখনো গ্যাজেট কেনার থাকে কিনা? যেন আমারও ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ নাই। যদি এখন সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জানি না এটা তখন মানে কেনার প্রতি একটা আগ্রহ থাকতো, এটা কিনবো ওটা কিনবো, এটা বেরিয়েছে আইফোন বেরিয়েছে, ম্যাক বেরিয়েছে, এই করছে, সবকিছু কেনার একটা আগ্রহ থাকতো। তো আপনার ক্ষেত্রে এটা হয় কিনা? এটা অবশ্যই সবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে যে একটা গ্যাজেট কেনার প্রতি আগ্রহ। তো কেনার পর আসলে এটা চলে যায়। আলহামদুলিল্লাহ অনেক যা যা চেয়েছি সবই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পূরণ করেছে। তো আমি একটা সাইকোলজি, আমি একটা অলওয়েজ চিন্তা করি, মানে আমি নিজের থিওরি থেকে বলছি, আমি অলওয়েজ চিন্তা করি যে আমার যে জিনিসটা আমি কিনতে আগ্রহী, ওই জিনিসটা 10টা কেনার মতো সামর্থ্য থাকলে, যেদিন আমার হবে 10টা কেনার সামর্থ্য, সেদিন আমি একটা কিনবো। এটা অলওয়েজ আমি মাথায় রাখি, বা আমার ফ্রেন্ডদেরও বলি যে আমার যেদিন যে জিনিসটা আমার কেনার লক্ষ্য, ওইটা যেদিন আমার 10টা কেনার অ্যাবিলিটি হবে, সেদিন আমি ওই দিন কিনবো। এটা আমার টিম বানানোর ক্ষেত্রে যেটা হয় যে একটা টিমে একজনকে আমি অ্যাড করবো, সো দ্যাটস মিন হচ্ছে তার সাথে আমার অনেক টাইম কমিউনিকেশন হবে, তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, তার সাথে লং টাইম একটা সময়ের কাজ করার প্ল্যান, এবং তাকে আমার কাজ যে ধরনের কাজ আমি করি তাকে এটা বুঝাইতে হবে, আমার যে সিক্রেট বিষয়গুলো তাকে দিতে হবে, ডিজাইন করার ক্ষেত্রে হোক বা ফাইবার ক্ষেত্রে হোক, তাকে আমি এই জিনিসগুলো দিতে হবে। তো একজন লোককে আমি মোটামুটি একদম বিগিনার থেকে বা দেখা যাচ্ছে একদম জিরো নলেজ থেকে তাকে আমি আমার স্টেজে নিয়ে আসলাম অনেক সময় দিয়ে আমার টিমে কাজ করার জন্য। এখন দেখা যাচ্ছে সেই ফাইবারে আমার কাজ করছে, তো আমি তো ডেফিনেটলি তাকে কাজ করাবো, তার থেকে প্রফিট আমি রাখবো। আমার সাথে কাজ করা মিনস এমন না যে আমি তাকে ফ্রিতে কাজ করাবো। আমি কোনো একটা কাজ যদি $20 আমি ক্লায়েন্ট থেকে নিই, তাকে আমি $15 দিব, $5 আমাকে অ্যাটলিস্ট রাখতে হবে। এখন দেখা যাচ্ছে আমি তাকে আমার সবকিছু শেয়ার করার পরে বা তাকে সময় দেওয়ার পরে সে ফাইবারে কাজ করছে $40, আমার কাজ করছে $20। এখন সে মনে করতেছে আমি আর আমার সাথে কাজ করবে না, বা আমিও তাকে তখন প্রেশারাইজ করতে পারতেছি না তোমার সাথে কাজ করো। এরকম যে কত স্টুডেন্ট আমার হয়েছে আমার বলার বাইরে। যে স্টুডেন্টটা আমি ব্যাচে দেখি যে খুব ভালো, কয়েকজন স্টুডেন্ট আমি তাকে নিয়ে আসি যে আমাকে একটু হেল্প করো, আমি এত প্রেশার নিতে পারছি না, একটু কাজ করো। আলহামদুলিল্লাহ দেখা যায় তার সাথে আমার ভালো একটা কমিউনিকেশন হয়ে যায়। এরপর সেও ফাইবার ভালো কাজ করে, তখন আর সে আমার সাথে কাজ করতে চায় না, বা আমিও তাকে প্রেশারাইজ করতে পারি না। এটার জন্য আজ পর্যন্ত আমার একটা স্ট্রং টিম নেই। এটা ভাইয়া এই ব্যাপারটা আমিও আসলে এক্সপিরিয়েন্স করেছি। তো এক্সপিরিয়েন্স করার পরে আসলে যেটা বুঝলাম, যেটা করা উচিত সেটা হচ্ছে কাউকে কাজ শেখানোর আগে তাকে আসলে ফাইবার আপনি কি কই কাজ করেন বা কিসে কাজ করেন, ফাইবারে কাজ করেন, ডলার আর্ন করেন, এই ব্যাপারটা পুরোপুরি সেপারেট করা। তাকে আপনি ট্রাই করবেন যে আপনি বলে নেবেন বা কথা আলোচনা করে নেবেন যে আমি তোমাকে কাজ শিখাবো, আমি তোমাকে স্যালারি দেবো। যদি স্যালারি ওয়াইজ আপনি রাখেন তাহলে আসলে আমার মনে হয় যে সব ঠিকঠাক থাকবে। স্যালারি বেস বা কমিশন বেস আপনি যদি চিন্তা করেন, ধরুন আমি যদি কাউকে পার ডে $40 করে কাজ করে, মানে হচ্ছে আপনার 4000 টাকা, তো হচ্ছে সে তো একটা হিউজ অ্যামাউন্ট পাচ্ছে। বা পার ডে যদি $20 করেও কাজ করে, একটা হিউজ অ্যামাউন্ট সে পাচ্ছে, একটা ভালো স্যালারি পাচ্ছে। কিন্তু ওই প্রবলেম হয় এটাই, সে যখন আমার ডিজাইন, আমাদের কি হয় যে আমার কথা বলছি না, আপনার কথা বলছি, বা যারা বড় ডিজাইনার আছে তাদের তো ভাই
অনেক সময় তাদের ডিজাইনকেই তাদের ডিজাইনগুলোর কারণেই তাদেরকে সবসময় ফ্রন্ট পেজে থাকে, বা ক্লায়েন্টকে তারা স্যাটিসফাই করার কারণেই থাকে। সো আলটিমেটলি যখন তাকে আমরা শিখালাম, সে আমাদের ডিজাইন থিমটা বা প্যাটার্নটা শিখলো, সে যখন এই জিনিসগুলো সে অ্যাপ্লাই করতেছে, সেও কাজ পাচ্ছে। তো এই জিনিসটা আমার এই জন্য মানে টিম নিয়ে আমার এত যে ডিপ্রেশন, আমি টিম নিয়ে কোনো কথাই বলতে চাই না। একটা টিম এই পর্যন্ত কতবার ভাঙছে, এমনও স্টুডেন্ট আছে আমার যাকে আমি টিমের জন্য নিয়ে তার সাথে আমি এখন কথাও বলি না। মানে এই পরিমাণ স্টুডেন্ট আছে যে তাকে আমি একটা কাজ দিলাম, সে কাজ করতেছে, একটা সময় সে আমাকে বলা সে মার্কেট প্লেসে খুব ভালো করতেছে, দ্যাটস ফাইন, ওকে, কিন্তু তাকে আমি যে প্যাটার্নগুলো শিখালাম, সবকিছু করছি, সে যে আমাকে একটা হেল্প করবে বা তার কাজও আমি একটা সময় হয়তো করতে পারি, একটা সময় গিয়ে সে আমার সাথে যোগাযোগও করে না। তো যার কারণে আসলে একটা স্ট্রং টিম হয় নাই। তো আপনার ক্ষেত্রে আমি একটু সাজেশন থাকবে, যদি এজেন্সির ব্যাপারে যেতে চান, ডেফিনেটলি একটা এজেন্সি বা একটা টিম থাকা জরুরি। যেটা আপনি বুঝছেন, আপনার আজকে 26টা অর্ডার আপনার কিউতে আছে, কিংবা দেখা যাচ্ছে আপনার আগামীকাল 30 হইতে পারে, 50 হতে পারে। তো একটা আপনার যে পরিমাণ, আপনার যেভাবে গিগটা আমরা প্রেজেন্ট করতে দেখেছি, সো এটা আরো অনেক বেশি হতে পারে। তখন আপনার টিম মাস্ট বি লাগবে। এবং টিম মানে এই নয় যে আমি আজকে একটা ছেলেকে এনে কাজ দিয়ে দিলাম, সেই কাজ করলো চলে গেল, এরকম না। টিম মানে হচ্ছে আপনার কাজের পুরো প্যাটার্নটা বোঝা। আপনি ক্লায়েন্টকে কাজ দিবেন, আপনার নিজের কাজটা যেরকম করবেন, অন্য যে করে দিবে সেটা আরো বেশি বেটার হওয়া চাই, যেমন তেমন কাজ করে দিলে হবে না। তো আপনার ক্ষেত্রে সাজেশন থাকবে, যদি আপনি একটা এজেন্সি তৈরি করেন বা দেখা যাচ্ছে একটা টিম তৈরি করেন, আপনার কাজগুলোর মানে এই যে সিক্রেট জিনিসগুলো, এগুলো তাকে না দেওয়া। সিক্রেট জিনিসগুলো যদি আপনি শেয়ার করেন, তাহলে হচ্ছে ওই প্রবলেমটা হয়ে যায়। ডেফিনেটলি এটা আমি ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের মুখেই এই প্রবলেমটা শুনেছি, যে একজনকে শিখাইলো বাট সে আসলে নিজে কাজ করার পরে আসলে আপনাকে আর গুরুত্ব দিল না। এটা আমি অনেক ফ্রিল্যান্সার, মানে মানুষ বাঙালি বলে একটা কথা বলে না, যে বাঙালিটা এরকম। আমার কোনো ক্ষেত্রে আমি বলি না যে বাঙালিরা এরকম, বাট টিম বানানোর ক্ষেত্রে আমি এইটা মুখ দিয়ে চলে আসে যে বাঙালিটা এরকম। মানে এক জায়গায় একটা কাজ, একজন লোকের সাথে আমি কাজ করলাম, তার সাথে কাজ করার পর আমি এটা এতবার বা এইভাবে জোর দিয়ে বলার কারণ হচ্ছে এটাতে আমি অনেক ভুক্তভোগী। টিম বানানোর ক্ষেত্রে যে আমি কি পরিমাণ স্ট্রাগল করছি, টিম বানানোর ক্ষেত্রে কত যে আমি মানে প্রবলেম ফেস করছি, এটা মানে বলা যাবে না। তো যার কারণে আমি আসলে টিম নিয়ে আপনাকে একটু বলছি যে টিম বানানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। আপনি ওই যে আপনি বললেন যে আর্নিং, তাকে না বলা যে কত ডলার, এটা না বললেও সে আপনাকে ফাইন্ড আউট করে ফেলবে। এমন হয়েছে যে আমি রিসেন্টলি কথা বলছি একজনকে, আমি আমার গিগ বা আমি এখন আমার গিগ বলতে আপনি আমার গিগ জীবনও পাবেন না। আমি তো বাই মেন্টর, পাশাপাশি আমি কিছুটা হলো আরজিকি প্রিয়ার শো বা আদার্স কিছু কারণে ইউটিউব চ্যানেলের কাছে মানুষ আমাকে খুঁজে পায়। তো মানুষ মনে করে কি আমার গিগ যেভাবে আছে ওইভাবে করলেই 100% সে সাকসেস। আমার গিগ যে কতবার কত জনে কপি করছে ভাই, বলার বাইরে। এক্স্যাক্টলি সেই কেসটা এখন আমার ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ হবে, কিন্তু লাভ হবে না। তার মনে করে যে আসলে কপি করলে মনে হয় আমিও তার মতো হয়ে যাব, এটা লাভ হবে না। তো কপি অনেকবার এমন হয়েছে যে সবকিছু, ইভেন ভাই ছবিটা পর্যন্ত আমার স্টাইলে তুলছে, আমারও সেম। এখন আমি করছি কি, আমি তো আমার নামে অ্যাকাউন্ট খুলি না বা অ্যাকাউন্ট নাই, আমি আমার এখন আমার 6টা অ্যাকাউন্ট আছে ফাইবারে আমার একাধিক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে অনেকগুলো রিজনে। সো এখন হচ্ছে 6টা অ্যাকাউন্ট আমাদের টিম নেই, কিন্তু এগুলো যে আমার অ্যাকাউন্ট বা একটা যে আমার অ্যাকাউন্ট এই জায়গায় আছে, স্টুডেন্ট থেকে শুরু করে কেউ এটা ফাইন্ড আউট করতে পারবে না। ওইরকম ভাবে আমি সেপারেট করে ওইরকম ভাবে আসলে মানে একলাই হিডেনের মতো কোনো স্টুডেন্টকে দেখাই না, কারণ সে ওই সেম ভাবে তৈরি করবে। আমার যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জনই সেম স্যারের মতো করবে। আমি এই জন্য ডেমো তো দেখাই, একটা ডেমো গিগ তৈরি করি, ওভাবে দেখাই যে আপনারা আপলোড করেন। টিমের ক্ষেত্রে আজকে ফাইবারে আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন। তো নতুন যারা আছে, যারা এখনো পর্যন্ত এই কম্পিটিশনে আসতে চায়, এই কম্পিটিশনে তারা কাজ করতে চায়, স্পেশালি টি শার্ট নিয়ে কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে প্রথম ওয়ার্ডটাই বলবো আমি যে ধৈর্য। যে আমি আজকে ফাইবারে গিগ পাবলিশ করলাম, আমি 1 মাস পরে 2 মাস পরে আমি $1000 আর্ন করব, এই মাইন্ডসেটটা না রাখা। মাইন্ডসেটটা এইভাবে নিয়ে আসা যে আমি 6 মাসে আমি ফাইবারকে ফুল টাইম দিব। 6 মাস আমি কোনো টাকা বা কোনো ডলারের দিকে চিন্তা করবো না। অবশ্যই টাকা অবশ্যই ম্যাটার করে, বাট 6 মাস আমি চিন্তা করবো যে যেমনি হোক আমার 6 মাস লেগে থাকতে হবে। যদি 6 মাস লেগে থাকতে পারবেন, যদি 6 মাস লেগে থাকতে পারেন, একদম প্রপার ওয়েতে গিগ, এসইও বা ডেসক্রিপশন ট্যাগ এগুলো যদি প্রপারলি ইউজ করে 6 মাস যদি থাকতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আমি নিজেও গ্রাফিক আইটি ভিডিও ফলো করেছি। শাহাদাত ভাইয়ের ভিডিও আমি নিজেও, যে ফ্রি টিউটোরিয়াল ছিল ইউটিউবে, আমি পুরোটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ।
তো আমি বলবো যে ওনার যে বোঝানোর স্টাইল আমি আর অন্য কোনো মেন্টরকে দেখিনি, যেভাবে প্রপারলি এত স্মুথলি বা ইজিলি ভাবে টুলস গুলো শিখায়। আমি নিজেও আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। তো সবাইকে বলবো যে আসলে মেন্টর হচ্ছে আপনাকে পথ দেখাই দিবে, ওই পথ অনুসরণ করে যদি আপনি প্রপারলি চলেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। প্রথম নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যত পারবেন ইচ্ছা মতো ডেইলি আপনি ডিজাইন করবেন, অ্যাটলিস্ট 7টা থেকে 8টা ডেইলি আপনি ডিজাইন করবেন, তাহলে আপনার ডিজাইনের স্পিডটা বাড়বে এবং কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট আইডিয়া জেনারেট হবে। তো আপনাকে যারা নতুন আছে আমি সবাইকে অবশ্যই সাজেস্ট করব যে আপনারা মাইক্রো স্টক সাইটগুলো যেগুলো, ওগুলো অবশ্যই যে ডিজাইনগুলো করবেন ওগুলো আপনি আপলোড করবেন, কারণ এটা এক সময় আপনার প্যাসিভ আর্নিং এ খুব হেল্প করবে। অবশ্যই আপনার একটা স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, যাতে বাইরে কোনো ক্লায়েন্ট আসলে যাতে আপনি পোর্টফোলিও শো করতে পারবেন। কোনো ক্লায়েন্ট যদি আপনার নতুন অবস্থা আসে, আপনি যদি পোর্টফোলিও স্ট্রং না থাকে তাহলে আপনাকে কাজ দেবেন অবশ্যই। আমরাও কিন্তু কোনো যদি টিমে জয়েন করার জন্য কোনো ডিজাইনার হায়ার করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমরা তার পোর্টফোলিও চেক করি। পোর্টফোলিওতে যদি তেমন ভালো ডিজাইন না পাই তাহলে কিন্তু আমরা তার প্রতি ইন্টারেস্ট দেখাই না। তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, বেশি বেশি ডিজাইন করতে হবে এবং ইউনিক ইউনিক আইডিয়া ট্রাই করতে হবে। সাবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্রিল্যান্সার টক্স এই পডকাস্টের প্রথম এপিসোডে আসার জন্য। আপনার এই পডকাস্টটা আমার কাছে অনেক অনেক স্পেশাল এবং এটা স্পেশাল হয়ে থাকবে। এত দূর থেকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি এই পডকাস্টটা যারা দেখবে বা দেখেছে তারা অনেক উপকৃত হয়েছে, বা যারা দেখবে তারা উপকৃত হবে। এত ডিটেইললি আমার মনে হয় না আর কোনো ভিডিওতে আছে। স্পেশালি এরকম একজন ট্যালেন্টেড টপ রেটেড নমিনেটেড একজন স্টুডেন্ট আপনাকে যে সাজেশনগুলো দিয়েছে সেগুলো যদি কেউ ফলো করে, আমি মনে করি এই ভিডিও থেকে তারা এটা যদি ফলো করতে পারে ডেফিনেটলি ভালো কিছু করতে পারবে। সো আপনাকে এই জন্য আবারও থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আপনাকে কষ্ট দিয়েছি, আশা করছি আপনারা এটা কিছু মনে করবেন না। থ্যাংক ইউ গ্রাফিক আইডিবিডি কে, এবং আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে ইনভাইট করার জন্য। কারণ আমি আমার মাধ্যমে যদি আমার একটা কথা দ্বারা যদি কারো উপকার হয় সেটা আলহামদুলিল্লাহ অনেক আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এই পডকাস্টে আসার জন্য। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক এবং আপনার রিজিকে বারাকা দান করুক। ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।